যে আপনার প্রোডাক্ট খুব ভালো, আপনি জানেন, আপনার হয়তো ম্যানেজমেন্ট স্টাইলটা সব খুব ভালো, বাট আপনি সেল করতে পারতেছেন না, তার মানে আপনার মার্কেটিং প্রবলেম। ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। যখন এরকম লোককে আমি ঠিকমতো হায়ার করতে পারতেছি না, রাখতে পারতেছি না, আমরা মনে করতেছি যে এদের প্রবলেম, এদের লোক, এরা চলে যাচ্ছে, বাট আমি চিন্তা করতেছি না সেটার জন্য আমি দায়ী। আমিও যেই ভুল করেছি, বিশাল করে অফিস, লেগে থাকো লেগে থাকো লেগে থাকো, এই জিনিসটা আমরা প্রচুর বলি। এই কথার একটা মেরিট আছে, পয়েন্ট টু কুইট। আমি একটা বই দেখছিলাম ডিপ নামে, কখন লেগে থাকতে হয় কখন ছেড়ে দিতে হয়, এটা নিয়ে তারা কথা বলছে। আমি আপনার পার্সপেক্টিভ জানতে চাই। একটা সময় যুদ্ধ করে দখল করা হতো মাটি, এখন মার্কেটিং এর মাধ্যমে দখল করা হয় মাইন্ড। দিস ইজ দ্য বেস্ট মার্কেটিং। আপনি সেলস পুশ থাকবে না, কোনো পুশ কাস্টমার বুঝবে না, বাট আপনার মার্কেটিং হচ্ছে। আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হবে। আজকে রাতে ঘুমানোর পরে কালকে সকালে প্রায় 1.5 লক্ষ মানুষ পৃথিবীতে ঘুম থেকে উঠবে না, ঘুমের মধ্যেই তারা মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। উদ্যোক্তা কথা আমাদের এই সিরিজের আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন তার নাম কোচ কাঞ্চন। নামের ভিতরে একটা বিশেষণ রয়ে গেছে, কোচ। সো কেন এই বিশেষণ আমরা জানবো আস্তে ধীরে। তো কোচ কাঞ্চন ভাইয়ের আসলে অনেকগুলি পরিচয়। আমি প্রথমত যেহেতু রকমারি.com সাথে আমি জড়িত, সো আমার কাছে তার প্রথম পরিচয় ছিল লেখক, যেখানে আমি আস্তে আস্তে জানতে পারি ওনার আরো অনেকগুলি পরিচয়, যার ভিতরে ওনাকে একজন বিজনেস মেন্টর বলা যায় না, উনি বিজনেস মেন্টরশিপে কাজ করেন, সাথে উনি একজন সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এবং সেই সাথে সবচেয়ে বড় পরিচয় যেটা আজকের অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে উদ্যোক্তা। এবং এখানে আরেকটু যোগ করার বিষয় আছে, উনি নিজে যেমন উদ্যোক্তা, সেই সাথে উনি উদ্যোক্তাদেরকে গ্রো করার জন্য কাজ করেন। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সেম ঘোষণা যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন, সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। তো কাঞ্চন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসার জন্য। ভাই, আমরা আপনার যে এই উদ্যোক্তা জীবন, এইটাকেই আমরা আজকের জন্য ফোকাস করতে চাই। বাট আমি একটু শুরুতে জেনে নিতে চাই, আপনার তো এই যে 4-5টা পরিচয় অ্যাটলিস্ট, তার সাথে তো আরো অনেক পরিচয় আছে। আপনি একজন হয়তো বাবা, একজন ভাই, ওগুলো তো অনেক পরিচয় আছেই। বাট এই যে 4-5টা প্রফেশনাল পরিচয়, এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে মানে কি বলে ইম্পর্টেন্ট পরিচয় বা আপনার ভালো লাগে? আমার ভালো লাগার মনে হয় হ্যাপিনেস কোচ। হ্যাপিনেস কোচ, আচ্ছা, ওকে। কারণ আমি একটা স্ট্রাগলিং জার্নির মধ্য দিয়ে আজকের এই জায়গায় আসছি। তো এই কোচিংটা ইটসেলফ আমার জন্য একটা লাইফ সেভিয়ার, বিকজ অফ আমি যখন খুব স্ট্রাগল করছিলাম, বলা চলে আনহ্যাপিনেস একটা লাইফের মধ্যে ছিলাম, তো তখন আসলে নিজের জন্য নিজের বাঁচার তাগিদে আসলে এই জিনিসপত্র নিয়ে পড়াশোনা শুরু, পরবর্তীতে আসলে এই জার্নিতে সার্টিফাইড হ্যাপিনেস কোচ হই। আপনার বয়স তখন কত যখন আপনি ওই ফেজের মধ্যে দিয়ে গেছেন? এটা 2012 থেকে 15-16 এই সময়টাতে আর কি। আচ্ছা, ওকে। সো আমরা খুব শুরুতে আপনার লাইফের খুব মানে ফাস্ট ফরওয়ার্ড একটা ভার্সন, দ্যাট ইজ আপনি খুব দ্রুত আপনার এই উদ্যোক্তা জীবন অথবা এই জীবন বেসিকটা এটা বলে যাবেন। আমরা এরপর ওখান থেকে আস্তে আস্তে একটু ইয়ে করবো, মানে দর্শকদের কাছে আমরা এটা আপনার পুরো জীবনটাকে ধরেন 2 মিনিট বা 3 মিনিটের একটা মুভির ভিতর দিয়ে আপনার জীবনটাকে যদি আমরা দেখতে চাই, সো হাউ ডু ইউ ডেসক্রাইব দ্যাট? এটাকে চিন্তা করলে আমি আমার জীবনটাকে 3টা ফেজে চিন্তা করি। ফেজ 1 হচ্ছে আমার আর্লি চাইল্ডহুড, এটা আমার জন্য একটু টক্সিক ছিল। টক্সিক এই অর্থে যে আসলে আমার ইমিডিয়েট ছোট ভাই, ও আমার থেকে 1-1.5 বছরের ছোট আর কি, আমি হওয়ার পরপরই ও হয়ে যায়। তো হওয়ার ফলে যেটা হয়, আমার ফ্যামিলি আমাকে মূলত আমার দাদির কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা। তো এই জার্নিটা ওই ছোট বয়সে আসলে অত না বুঝলেও এটা আসলে যেটা করে, বাবা মায়ের কাছ থেকে আমার একটা ইমোশনাল ডিটাচমেন্ট হয়ে যায়। তো দাদির কাছে বড় হওয়ার কারণে আসলে তার সাথে অ্যাটাচমেন্টটা হয়। 5-6 বছর ওইখানেই বড় হই। তো একদম আর্লি চাইল্ডহুডটা মূলত আমার কেটেছে আমার দাদির কাছে, তার কাছে বড় হওয়া। তো ওই যে বাবা মায়ের সাথে যে ইমোশনাল ডিস্টেন্সটা, এটা আসলে আমি খুব ফিল করতাম ওই সময়। যখন আমি ফ্যামিলিতে আবার কামব্যাক করি, তো অনেক কিছু আসলে চিন্তাধারা মিলতো না, ওইখানে যে স্পেসটা পাইতাম এখানে হতো না। তারা হয়তো বেশি কড়া শাসন করতো, ওই শাসনের ভাষাগুলো হয়তো নিতে পারতাম না। তো যার কারণে আসলে ওই ডিটাচমেন্টটা আমার লাইফে খুব বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসে, যেটা হলো আমি অ্যাট দ্য এজ অফ 21 একটু আর্লি এজে বিয়ে করে ফেলি আর কি। তো বিয়ে করার পরে ফ্যামিলিও আবার এটা মেনে নেয় না। তো মেনে না নেওয়ার ফলে আমার একটা স্ট্রাগলিং জার্নি শুরু হয়। তো তখন থেকে আসলে কি করব ওই চিন্তা করে মূলত আসলে উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো উপায় ছিল না আসলে তখন, কারণ ওই বয়সে চাকরি বাকরির সুযোগ ছিল না। বাট আপনার পড়ালেখা কোন লাইনে ছিল? বা
আমার পড়াশোনা নর্মাল যে পড়াশোনা সবাই ইন্টারমিডিয়েট করে অনার্স মাস্টার সেই প্রসেসেই ছিলাম। পড়াশোনা চলাকালীনই মূলত আমি বিয়েটা করে ফেলি আর কি। ওকে। তো যার কারণে আমার নিজের পড়ার খরচ ম্যানেজ করা, আমার ওয়াইফের পড়ার খরচ ম্যানেজ এবং চলা, এটা একটা স্ট্রাগল জার্নি ছিল। তো ওই সময় আসলে প্রথম উদ্যোগ আমার লাইফে একটা কোচিং সেন্টার শুরু করা। তো এটা এক ধরনের উদ্যোগ আসলে। তো আমার পরিচিত এক আঙ্কেলের তার একটা বাসার রুম নিয়ে উনি আসলে আমার পরিস্থিতি দেখে তার রুমটা সুযোগ করে দেয়। তো ওইখান থেকে স্টুডেন্টদের নিয়ে মূলত কোচিংটা শুরু হয়। তো আজকে যে আমি বিজনেস কোচ বা হ্যাপিনেস কোচ যাই বলি, আমি মনে করি স্টার্টিংটা ওইখান থেকে আসলে। তো ওইখানে আসলে স্টুডেন্টদেরকে আমি স্পেশাল যে জায়গাটা দেওয়ার চেষ্টা করতাম যে মূল পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিভাবে জীবনে তারা ভালো করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে মূলত কাজ করতাম। ওকে। তো ওই সময়টা স্ট্রাগল ছিল যে আসলে দুইজন মানুষ, আমার ওয়াইফও তখন অনেক ছোট, আমিও ছোট। তো একটা মনে হয় মাঝ সমুদ্রে পড়ে যাওয়ার মতো, কারণ ফ্যামিলির কোনো সাপোর্ট নাই, আর্ন করার ব্যাপার, সিকিউরিটির ব্যাপার, কি করব লাইফে, এগুলো নিয়ে। তো ওই সময় একটা প্রতিষ্ঠান থেকে আসলে অফার পাই ওদের সাথে কাজ করার জন্য। তো ওই অফারটা আসলে আমি অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট করার পর যেটা হয় অ্যাজ এ জব, হ্যাঁ প্রাইমারিলি অ্যাজ এ জব শুরু করি। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা আমার জন্য একটা অপরচুনিটি, একটা বিশাল সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এবং ওইখানে আমি একদম গাধার মতো আর কি বলা চলে, যে হার্ডওয়ার্ক যেটাকে বলে, মানে প্রচুর কাজ করি ওইখানে। কাজ করে আসলে ওই কোম্পানির ম্যানেজমেন্টের চোখে পড়ি। চোখে পড়া বলতে যে না, ছেলেটা তো ভালো করতেছে। তখন আস্তে আস্তে ওরা আমাকে পদোন্নতি দিতে দিতে একদম সেন্ট্রাল কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসের মেম্বার করে, ওরা আমাকে পার্টনার করে নেয়। এই জার্নিগুলো পরবর্তীতে আসলে ওই কোম্পানি ছেড়ে দেওয়া হয়েছে। দেন এই লার্নিংগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে স্টার্টিং থেকে ডিরেক্টর হওয়া পর্যন্ত কত বছরের জার্নি ছিল এটা? এইটা অলমোস্ট 3 বছর, 3.5 বছর। অনেক কুইক, মানে মাত্র 3 বছরে আপনি 3 বছরে, হ্যাঁ। মানে খুব, মানে এমনও হয়েছে যে আমি ওই কোম্পানির ওই ফ্লোরমেট আমি ঘাড়ে করে ঢাকায় নিয়ে, আমাদের লোকাল একটা ব্রাঞ্চ ছিল, ওই দায়িত্বটা আমি পালন করতাম, ওইটাকে লিড করা। মানে অফিস পিওনের কাছ থেকে শুরু করে এমন হয়েছে যে আমি টয়লেটও ক্লিন করতেছি, এতটুকু ডেডিকেটেড ছিলাম আর কি। এবং কি করা লাগবে ওইটাকে ডেভেলপ করার জন্য। এবং ওই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ ছিল সারা বাংলাদেশে, ওই ব্রাঞ্চগুলোর মধ্যে বেস্ট ব্রাঞ্চ হয় ওইটা। তো তখন তারা আমাকে হেড অফিসে কিছুদিনের জন্য সুযোগ দেয়। তো ওইখানে আমি কি করতাম, আমার কাজের বাইরেও এক্সট্রা এফার্ট দিতাম। এক্সট্রা এফার্ট ছিল কি, কোম্পানির সেন্ট্রাল পলিসি মেকিংয়ে, যে আমরা তো এই কাজগুলো করতেছি, এটা অ্যাড করলে কেমন হয়, এই ব্যাপারটা কোম্পানির এমডির কাছে চলে যেতাম, চেয়ারম্যানের কাছে চলে যেতাম, এমপ্লয়িরা যারা কাজ শিখতে যায় তাদেরকে। কারণ আমি ওই সময় থেকেই একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে লাইফে বড় হতে গেলে আমাকে লার্নিংয়ের জার্নির মধ্য দিয়ে যেতে হবে। তো ওইটা ছিল আমার জন্য একটা স্ট্রাইকিং, যে আসলে চেষ্টা করলে কোনো একটা কিছু হয়। এবং ওইখান থেকে আমার মধ্যে একটা শক্তির জন্ম হয় যে আমি নিজে কিছু করতে পারবো। তো আমাদের ইন্টারমিডিয়েট লাইফে 2004-এ বন্ধুদের নিয়ে আমাদের একটা সমিতির মতো করা ছিল। তো আমি চিন্তা করলাম যে এই সমিতিটা তো আগে করে রাখছিলাম, এবং ওইখানে আমরা টিউশন করে যে টাকা পয়সা জমা হইতো, একটা ফান্ডও ছিল। তো 2011-তে মূলত ওই ফান্ডগুলো নিয়ে ওই কোম্পানিটা আমি জার্নি শুরু করি, চলো আমরা মোটামুটি অফিসিয়ালি এটাকে লঞ্চ করি। তো লঞ্চ করার পরে যেটা হয়, আমরা লোকালি কিছু বিজনেস শুরু করি, যেমন ডিস্ট্রিবিউশন বিজনেস, ছোট ছোট প্রোডাক্ট কালেকশন করে এগুলোকে ব্র্যান্ড করে মার্কেটে বিক্রি করা বিভিন্ন দোকানে। তো এইটা ছিল স্টার্টিং। তারপরে আমরা ল্যান্ড প্রজেক্টের দিকে গেলাম। তো এই মোটামুটি যদি বলি উদ্যোক্তা জার্নিটা শুরু। আর রিলেটিভলি যেটা আসে, তাহলে উদ্যোক্তার চিন্তাটা আমার মাথা থেকে, এই ভূতটা মাথায় কোত্থেকে ঢুকলো, আসলে এটা একটা ভূতের মতো আমি মনে করি। যেটা একবার মাথায় ঢুকলে আর অন্য কোনো কিছু করে ভাল লাগে না, চাকরি করি আর যাই করি। এবং আমি ওইখানে যে জব করতাম ওইখানে একটা ভালো স্যালারিও ছিল, কিন্তু মজা পাইতাম না, কারণ মনে হইতো না জিনিসগুলো আমার। এই ভূতটা আমার মাথায় প্রথম ঢোকে আমি মেট্রিক পরীক্ষা শেষ করে ওই 3 মাসে তো আমাদের একটা অফ পিরিয়ড থাকে আসলে, ওই সময় তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না, আমরা কোচিং করি বা প্রস্তুতি নেই অ্যাডমিশনের। তো ওই সময় আমি একটা বই পড়েছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট টি কিওসাকি। এটা আমার অনেক পছন্দের বই। হ্যাঁ, এই একটা বই জানি না কার কাছে কেমন লাগবে, বাট এই বইটা পড়ে আমার মাথায় একটা মেসেজ ওই ছোটবেলায় ঢুকে গিয়েছিল, যে জীবনে যাই করি আমাকে উদ্যোক্তা হইতে হবে। এইটা একদম পিওরলি মাথায় ঢুকছে। এবং আমার ফ্যামিলি এটার কারণে হ্যাপি ছিল না আমার উপরে। তারপরে তো বিয়ে করে ফেললাম, আরো আনহ্যাপি, কারণ তাদের টার্গেট ছিল যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, এলাকার ভালো স্টুডেন্ট, তুমি বিসিএস করবা আলটিমেটলি। এবং ইনফ্যাক্ট আমার ছোট ভাই বিসিএস ক্যাডার স্টিল। তো এই জিনিসটার কারণে আসলে ফ্যামিলি থেকে ডিটাচমেন্টটা আরও হয়, ছোটোবেলার ডিটাচমেন্টটাও ছিল। তো ওই বইয়ের যে ভূতটা, এটা মূলত মাথায় ঢুকে যাওয়ার পর থেকে 11তে প্রপারলি যাত্রা শুরু করলাম। কিন্তু যেটা হয়, আমরা কোঅপারেটিভ সোসাইটি নামে করেছিলাম। এবং আপনি জানেন যে 2011-12 দিকে সোসাইটিগুলো ভালো বুমিংয়ের পর আবার হঠাৎ করে একদম মানে কি কন্ট্রোভার্সিও শুরু হয়, মান্থলি প্রফিট দেওয়া, আদার্স অন্য ইস্যুর কারণে
জাতীয়ভাবে জিনিসটা ক্রাশ করে, মানে এই বিজনেসটাই ফল করা শুরু করে। তো 12র পর থেকে মূলত আমাদের এখানেও অনেকগুলো ঝামেলার আমরা সম্মুখীন হই, কারণ আমাদের কোঅপারেটিভের পলিসি ছিল যে পাবলিকের বিনিয়োগ নেওয়া হতো, ডিপিএস হোক, এমপিডিআর, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, এবং এগুলো আমরা কি করতাম, হয়তো বাজারে লোন দিতাম অথবা নিজেরা কোনো প্রজেক্টে বিনিয়োগ করতাম। তো সেটা ল্যান্ড হোক বা অন্যান্য। তো এইগুলো তো টাকাগুলো আসলে একটা প্রজেক্টে ঢুকে গেলে এটা বের হইতে একটা লং টার্ম সময় লাগে, কিন্তু হঠাৎ যখন সারা বাংলাদেশে এই জটিলতা শুরু হয় তখন আসলে একসাথে প্রেশার তৈরি হয়, চলে আসে যে আপনার আমাদের টাকা ফেরত দেন। এখন সকল গ্রাহক যদি অ্যাট এ টাইম টাকা ফেরত চায়, এটা বাংলাদেশের কোনো ব্যাংকের পক্ষেও দেওয়া সম্ভব না, যেটা আমাদের পক্ষেও টাফ ছিল। যার কারণে আসলে ওই ব্যবসাটা পুরোপুরি ফল করে এবং আমি মোটামুটি একটা বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে যাই। আমাদের অ্যাসেট আছে বাট ক্যাশ টাকা নাই। তো মানুষজন মোটামুটি কত টাকার মতো এটা ছিল টোটাল সাইজ? এটা মূলত লেনদেনটা 6 কোটি টাকার মতো ছিল। আমরা 3 কোটি টাকা পর্যন্ত মিনিমাইজ করতে পারছিলাম, মানে আমাদের অ্যাসেট ট্যাসেট যা আছে ইনস্ট্যান্ট ব্যাংকে ক্যাশ ট্যাশ দিয়ে বাকি 3 কোটি টাকা মূলত পেন্ডিং হয়ে যায়। মানে মানুষজন টাকা পাচ্ছে, আমি রীতিমতো এক ধরনের পলাতক হয়ে যাই তখন থেকে আর কি, ফেরারি আসামি টাইপ, কারণ আমার নামে 8টা মামলা হয় তখন। এই হলো মানে শর্টলি আমার লাইফটাকে যদি চিন্তা করি। দেন আমরা কিভাবে আবার এগুলো থেকে বের হলাম, এই গল্পগুলো বলবো। আচ্ছা, সো আপনার সাথে এর আগে যখন কথা হচ্ছিল আমি জানি যে আপনার 12টার মতো বোধহয় ফেল প্রজেক্ট আছে, তো সেগুলোর জার্নিও তো অ্যাকচুয়ালি ওটার পর নাকি? ওটার পর, হ্যাঁ। আচ্ছা, আগেও কিছু আছে, বেশিরভাগ ওটার পরে। আর এখন পর্যন্ত আমার জানা মতে আপনার বোধহয় 10টার মতো বিজনেস আছে যেগুলো এখন অপারেট করছে। তার ভিতরে যদি সবচেয়ে বড়টা আমরা ধরি হয়তো ন্যাচারালস, আপনার যে অর্গানিক। ন্যাচারালসটা মানুষ বেশি চিনে। বড় বলতে এটা আসলে ম্যাটার করে, আসলে আমরা কি ফাইনান্সিয়াল চিন্তা করছি নাকি হচ্ছে পপুলারিটি দিক থেকে। ম্যানপাওয়ারের দিক থেকে ন্যাচারালস বড়, যেহেতু এটা আমাদের ফ্যাক্টরি বিজনেস, নিজেদের প্রোডাকশন করা লাগে, তারপরে হচ্ছে অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মে করি, আমরা সুপার শপগুলোতে যাই, সো এটা একটা বড় টিম এটার সাথে কাজ করে আর কি। তো এটার আমার কনসেপ্টটা ছিল 2017 সালে মূলত এই ব্র্যান্ডটা আমি রেজিস্টার করি। তো তার আগে আমি আরেকটা ব্র্যান্ডের সাথে এরকম কাজ করতাম যারা এই ন্যাচারাল ফুড নিয়ে কাজ করে বা হার্বাল ফুড নিয়ে। তো ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা, তখন চিন্তা করলাম হোয়াই নট আমি নিজে একটা ব্র্যান্ড লঞ্চ করি, কারণ বাংলাদেশে তখন এরকম ব্র্যান্ড ছিল না ওইরকম ভাবে পপুলার। তো আমরা ন্যাচারালস নাম দিয়ে জিনিসটাকে ব্র্যান্ডিং করি, কমিউনিকেশনটা ওইভাবে ডেভেলপ করি, এবং আমি এই প্রোডাক্টগুলো নিয়ে যখন এই হার্বাল প্রোডাক্টগুলো নিয়ে সার্চ করলাম, দেখলাম যে ইভেন বাংলা ভাষায় তেমন কোনো কন্টেন্টও নাই। অশ্বগন্ধা বলেন, ত্রিফলা বলেন বা এই জাতীয় আইটেমগুলো নিয়ে মূলত ওই সময় আমি প্রথম লেখালেখি শুরু করি, কন্টেন্ট মার্কেটিংটা, এবং আমরা ব্যাপক সাড়া পাই আসলে। তো আলটিমেটলি এটা এখনো ভালো করছে অনলাইনে, অ্যান্ড হলো রিলেটিভলি যেটা সেটা হলো আমরা কর্পোরেটও ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড আর এই মুহূর্তে বাংলাদেশের টপ যত ফার্মাসিউটিক্যালস আছে। তাহলে এখন বোধহয় একটা রহস্যের অ্যানসার পাইলাম আমি। রকমারিতে তো আমরা বইয়ের পর নতুন যে প্রোডাক্টগুলো আমরা ঢুকাই, প্রথমেই আমরা অর্গানিক কিছু জিনিসপত্র ঢুকাই। তো আমি একটু একদিন দেখার জন্য ঢুকলাম যে কোন জিনিসটা সবচেয়ে বেশি বিক্রি হয়। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, অশ্বগন্ধা সবার উপরে অনেক বিক্রি হয়। মানে আমি কিন্তু এখন পর্যন্ত এটার রহস্য আমি জানতাম না, হইতে পারে এটার পিছনে আমি এখানে যেই একটা দারুণ কাজ করেছিলাম, কারণ আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে জীবনে ব্যবসায়ী হিসেবে বড় হইতে গেলে আমাকে মার্কেটিংটা ভালোভাবে বুঝতে হবে। তো আমি যেটা করেছিলাম যে দেখলাম যে এই জাতীয় প্রোডাক্ট নিয়ে কিছু কবিরাজরা কাজ করে, আর বানিয়াতি দোকানে বিক্রি হয় পলিথিনের মধ্যে, মানুষ ওইখান থেকে কেজি দরে মেপে বিক্রি করে। তখন আমি চিন্তা করলাম এটা একটা লুক অ্যান্ড ফিল, একটা গুড প্রেজেন্টেশন আনতে হবে, আদারওয়াইজ একটু ভালো লেয়ারের পিপলগুলো এটা কিনবে না। তখন আমি গ্লাস জারে এটার প্যাকেজিংটাকে একটু ডিফারেন্স তৈরি করি। আরেকটা ব্যাপার ছিল যে এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে দেখবেন যে যখনই আপনি যেটা কিনতে যাবেন এটা 12 ধরনের কাজ করে, 15 ধরনের উপকার করে, নানা কিছু বলবে। তখন আমি দেখলাম যে স্পেসিফিক ইউএসপি দরকার প্রত্যেকটা প্রোডাক্টের, যে অশ্বগন্ধাটাকে মানুষ আসলে কি ধরনের প্রোডাক্ট হিসেবে চিনবে। তখন আমি অশ্বগন্ধাটাকে একটা ঘুমের বিকল্প হিসেবে তৈরি করেছি, যে আপনার যাদের ঘুমের সমস্যা হয়, কারণ আমি দেখলাম যে এটা রিসার্চ, অনেকগুলো রিসার্চ আছে যেটার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে ন্যাচারাল যেটা আপনার ব্রেইনকে কুল করে এবং আপনার ঘুমাইতে হেল্প করে। তখন আমি এটাকে এই নামে ব্র্যান্ডিং করি ইউনিকলি। তারপরে ধরেন ত্রিফলাটা, ত্রিফলার অন্যান্য অনেক গুণাগুণ আছে। এখন একসাথে আমি যখন আপনাকে 20টা গুণের কথা বলবো একটাও মাথায় থাকবে না। তখন আমি ফোকাস করলাম গ্যাস্ট্রিকে। বাংলাদেশে প্রায় 3,500-4,000 কোটি টাকা এক বছরে গ্যাস্ট্রিকের ঔষধ বিক্রি হয়, এবং এই ওষুধগুলো আবার কমপ্লিকেশন আছে, নিয়মিত খেলে আপনার অন্য কিডনিতে বা আদার্স প্রবলেম তৈরি হবে। সেইখানে আমি দেখলাম যে এটার উপর অনেক রিসার্চ আছে, যেটা আসলে ত্রিফলাটা গ্যাস্ট্রিকের জন্য একটা বেস্ট আইটেম। সকালবেলা খালি, ইভেন আমি নিজেও গত 1-1.5 বছর ধরে টানা এটা ইউজ করতেছি, এবং মজার উপর হচ্ছে এরপর থেকে গ্যাস্ট্রিক বলতে যে কিছু আছে এটা আমি টের পাই না। প্র্যাকটিক্যালি যে আমার প্রোডাক্ট আমি ইউজ করেই বেনিফিটটা পেয়েছি।
তো এইটাকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা ইউএসপি বের করলাম এবং এইটা ধরে যখন কমিউনিকেশন করলাম আমরা হিউজ রেসপন্স পেয়েছি। ইভেন এখনো যদি আপনি সার্চ করেন এই জাতীয় প্রোডাক্টের যত কন্টেন্ট নামে বেনামে যেখানে যা দেখেন এগুলো আমি তো দেখি যে আমার লেখাগুলো এই বিভিন্ন জায়গায় যাচ্ছে আসলে, এটা ভালো লাগে আসলে। তো ভাই আমরা অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা আজকে ফোকাস করতে চাই দুই রকম জায়গা থেকে। আপনার উদ্যোক্তা জীবনের ভিতরে তো অনেক কিছু আছে, এর মধ্যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হলো যে আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে যে কাজ করেন। আমার জানা মতে প্রায় 50,000-এর মতো উদ্যোক্তাকে আপনি ইতিমধ্যে ট্রেনিং করিয়েছেন। জি। সো যেহেতু এটা উদ্যোক্তা কথা প্রোগ্রাম, তার মানে আপনার উদ্যোক্তা জীবন থেকে আমরা যেমন জানতে চাই, একইভাবে আপনি যে উদ্যোক্তাদেরকে গ্রো করছেন ওখান থেকে ডেফিনেটলি আপনার অনেক ইনসাইট আছে, লার্নিং আছে, যেটা আমাদের উদ্যোক্তা যারা হতে চায় বা অলরেডি উদ্যোক্তা জার্নির মধ্যে আছে তাদের জন্য হেল্পফুল হবে। আর আরেকটা জায়গায় আমি টাচ করতে চাই, সেটা হলো যে আপনি যখন আপনার ব্যবসা রান করছেন, ব্যবসার ভিতরে অনেকগুলো অর্গান আছে, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর, তাই না, আপনার প্রোডাক্ট ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন, লট অফ উইংস আর দেয়ার। এর ভিতরে আমি যতটুকু বুঝি ইউর এ মার্কেটিং গাই, সো মোস্ট প্রবাবলি মার্কেটিং ডিপার্টমেন্টটা নিয়ে হয়তো বেশি কথা বলতে আপনার এক্সাইটমেন্ট কাজ করবে, ইফ আই এম নট রং। সো সেইখানে আমি অন্য অনেকগুলো ডিপার্টমেন্টও আপনার ফিলসফিগুলো জানতে চাইবো, ম্যানেজমেন্ট স্টাইল জানতে চাইবো, বাট আমি মার্কেটিং এর একটু বেশি ভিতরে ঢুকতে চাইবো। সো আমি তাহলে যে কোনটা দিয়ে শুরু করা যেতে পারে, বাট আমি মনে হয় যে এই অর্গানাইজেশনের যে ব্রাঞ্চগুলো আছে যার মধ্যে মার্কেটিংটা সবচেয়ে বড়, তো মার্কেটিং এর ডেপথে যাওয়ার আগে আমার প্রথম প্রশ্ন যে যতগুলো ব্রাঞ্চ আছে, কারণ এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, বাট কমন কিছু তো আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হোয়াটএভার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার কাছে সবচেয়ে জটিল কোনটা মনে হয়? এটা তো মার্কেটিং আপনার কাছে নিশ্চয়ই সহজ মনে হয়, এক্সাইটেড বা করতে করতে এটা সহজ হয়ে গেছে, এটা জটিল কোনটা মনে হয়? আসলে মানে এইভাবে আমি থিংকিং করি না যে কোনটা জটিল এবং কোনটা আসলে ইজিয়ার। আমি থিংকিং করি কোনটা নেসেসারি আসলে এই মুহূর্তে। কারণ দেখেন আমরা ওইভাবে যদি আলাদা ট্যাগ দিয়ে যাই যেটা জটিল, তখন বাকি উদ্যোক্তারা চিন্তা করবো এই কাজটা আসলে কঠিন, এটা আমার পক্ষে পারা সম্ভব না। বরং আমি চিন্তা করি কোনটা এসেনশিয়াল যে আমার বিজনেসের জন্য। বিজনেস টু বিজনেস ভ্যারি করে। যারা ধরেন সেলস নিয়ে প্রবলেমে ভুগতেছেন, যে আপনার প্রোডাক্ট খুব ভালো, আপনি জানেন, আপনার হয়তো ম্যানেজমেন্ট স্টাইলটা সব খুব ভালো, বাট আপনি সেল করতে পারতেছেন না, তার মানে আপনার মার্কেটিং প্রবলেম। আবার অনেকেই আছেন যে যার প্রোডাক্ট সেল হইতেছে, প্রোডাক্ট রেভিনিউ ভালো, প্রফিটও করতেছে, আলটিমেটলি টিমের ভিতরে ক্যাওয়াস, তার মানে তার টিম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। সো এই টিমটাকে নিয়ে তার ফোকাস করে কাজ করতে হবে। সো এটা আবার অনেকে আছে যে বিজনেসে সবকিছু রেডি করে রাখছে, এখন প্রপারলি এটাকে মার্কেটে নেওয়ার জন্য, ওই গো টু মার্কেটের জন্য তার যে বাজেট, এটা তার প্রবলেম। এখন তার জন্য কিন্তু এটাই পৃথিবীর সবচেয়ে জটিল, যে আমি কিভাবে ফান্ড অ্যারেঞ্জ করব। আবার যে বিক্রি করতে পারতেছে না তার জন্য কিভাবে বেচবো, এটাই সবচেয়ে জটিল। সো কোনটা কঠিন এটা আসলে ভ্যারি করতেছে যে আমি কোন স্টেজে আছি। রাইট। তা আমি তাহলে আপনার আর্লি স্টেজে যাই, মানে আপনার একদম শুরুর দিকের যে উদ্যোগ, মানে যখন আপনি জব ছেড়ে উদ্যোগে গেলেন, তাহলে ওখান থেকে যদি ওই জার্নির ইনসাইড থেকে যান যে ওখানে আপনার জন্য সিচুয়েশনটা কেমন ছিল? হ্যাঁ, ওখানে যে সিচুয়েশন, আমি মনে করি এটা একদম আমাদের বাকি উদ্যোক্তাদের অলমোস্ট একই সিচুয়েশন। ওই যে আমি বললাম যে একটা বই পড়ে মাথায় ভূত ঢুকে গেছে, আমি উদ্যোক্তা হব। এখন এই যে উদ্যোক্তা হব, এটা আমাদের মাথায় কোনো না কোনো এক জায়গা থেকে ঢুকে যায়, যেহেতু আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয়, অ্যাক্টিভিটি হয়, যেটাকে আমরা অনেক সময় মোটিভেশনাল স্পিচ বলি। তো ওই একটা প্রোগ্রামে যখন একটা স্টুডেন্ট যায়, যখন একজন আপনার আমার মতো কোনো উদ্যোক্তা গিয়ে বলে যে জীবনে উদ্যোক্তা হও, তখন কিন্তু ওই বাচ্চাটার মাথায় ঢুকে গেল যে আমিও আসলে সোহাগ ভাইয়ের মতো একজন হতে চাই। কিন্তু এই যে হতে চাই, এটা ইচ্ছা পোষণ করাটা পারফেক্ট, বাট সোহাগ ভাইয়ের জার্নিটা কিন্তু সে জানে না, প্রিপারেশনটা জানে না। তো আমাদের যেটা হয়, আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা শুরু করি কমন সেন্স দিয়ে, যে ঠিক আছে আমি ব্যবসা শুরু করব। তো এই যে কমন সেন্স দিয়ে কিন্তু এখনকার পৃথিবীতে চলবে না। এবং যেটা হয়, আমাদের ব্যবসায় যে কমন সেন্স দিয়ে শুরু করে রান করে যখন আমরা স্ট্রাগলে পড়ি, তখন আমার সেন্স ফেরত আসে যে আরে আমার তো বোঝা দরকার আসলে আমি কি করতেছি। আমি কি করলাম, আমার হয়তো পাশের বাসার একজন বার্গার বিক্রি করে সে ভালো আর্ন করতেছে, তখন আমার কাছে ঢুকে যায় মাথায় যে ইয়েস, বার্গার দিলেই মনে অনেক ভালো চলবে। রকমারি তো প্রচুর বই বিক্রি করে, তার মানে আমি যদি একটা বুক শপ দেই আমি সোহাগ ভাইয়ের মতো হয়ে যেতে পারবো। দিস ইজ নট লাইক দ্যাট। এবং এটা আমি মনে করি যে স্টার্টিং পয়েন্ট এই কমন সেন্স দিয়ে শুরু করাটা এখন ভুল। কারণ দেখেন, আমরা যদি চিন্তা করি যে এখন কিন্তু আমরা আর গরুর গাড়িতে করে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার চিন্তা করি না, কেন? প্রযুক্তি চলে আসছে। আমরা এখন সেই আকিজ সাহেব কিভাবে ব্যবসা করে সফল হয়েছে ওই চিন্তা করলে আজকের দিনে হওয়া যাবে না। কারণ আমি যে গত কয়েকদিন আগে একটা পডকাস্টে বলতেছিলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের স্টুডেন্টকে যা শেখাই
বিজনেস স্টুডেন্টদেরকে সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়, প্রতিনিয়ত এই পরিমাণ আপডেটেড হচ্ছে। এবং এইটা যে কার্জয়েল বলছে যে আমরা যে শতাব্দীতে এখন আছি, একবিংশ শতাব্দীটা হচ্ছে এরকম একটা শতাব্দী, এই শতাব্দীতে 100 বছর সমান উন্নতি হবে না, এই শতাব্দীতে উন্নতিটা হবে 20,000 বছর সমান। তার মানে এই শতাব্দীতে এই 20,000 বছর সমানের একটা শতাব্দী কিন্তু আমরা পাড়ি দিচ্ছি, এত ফাস্টার ওয়ার্ল্ডে আমরা আছি। সো লার্নিং এর কোনো বিকল্প এখানে নাই। তো আমি মনে করি স্টার্টিং শুরু করার জন্য বিজনেসের মেজর যে জায়গাটা আমি মনে করি, প্রথমত আমি কাস্টমারটা বুঝতেছি কিনা, যে আমি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করবো এটার এক্সাক্ট টিজিটা বোঝা, টার্গেট গ্রুপটা নাম্বার 1। আমি যদি আমার কাস্টমারকে বুঝতে পারি, তাকে ফিল করতে পারি, তাহলে তার জন্য আমি বেস্ট জিনিসটা বানাইতে পারবো। আপনার ওই সময়ের বিজনেস দিয়ে যদি एग्जांपल দেন যে ওখানে আপনি রাইটলি ডিসিশন নিছেন নাকি ভুল হয়েছিল? পুরোপুরি ভুল ডিসিশন, কারণ ওই সময় আমার মনে হয়েছে যে আমার সে ফল আমি ডিস্ট্রিবিউশন বিজনেস দিয়ে প্রথম শুরু করি, যে একটা কোম্পানি আমার কাছে রিচ করলো যে আমাদের এই প্রোডাক্ট সরিষার তেল, তারপরে সয়াবিন তেল, এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে, এটার কোনো ডিলার আপনার এলাকায় নাই, ওটা কিন্তু একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট। আমি ওইটা চিন্তা করলাম না যে এই প্রোডাক্টটা আসলে কাস্টমার পছন্দ করবে কিনা, আমি টাকা পয়সা দিয়ে ডিলারশিপ নিয়ে নিলাম। এবার সে তো আমার কাছে প্রোডাক্ট পাঠাই দিয়েছে, এবার প্রোডাক্ট আমি দোকানে আমি এসআর পাঠাচ্ছি, বিভিন্নভাবে জোর করে দোকানদার কাছে দিয়ে আসতেছি, বিক্রি হচ্ছে না, কারণ কাস্টমারের মাথায় ওই ব্র্যান্ডটা নাই। যখনই ব্র্যান্ডটা নাই, তার মানে আমার এখানে প্রথম ভুলটা কোথায় হলো, আমি কাস্টমারের সাইকোলজিটা বুঝলাম না। তাহলে আমার এই যে কাস্টমার না বুঝে একটা স্টেপে আমি টাকা পয়সা নিয়ে নেমে গেলাম, এখন আমার বার্গারের দোকান দিতে মন চাইলেই আরেকজন তো বার্গারটা কিনবে না। আমাকে আগে বুঝতে হবে যে আমি যে বার্গারটা তৈরি করতে চাচ্ছি এইটার আসলে কাস্টমারটা আছে কিনা, আমি যেখানে প্লেসমেন্টটা করতে যাচ্ছি এইখানে বার্গার খাওয়ার লোক আছে কিনা। তো প্রথম এই জায়গাটাতে আমি ভুল করেছি, প্রোডাক্ট চুজটা, কাস্টমারের ফিলোসফি বা সাইকোলজি না বুঝে আমার মতো করে আমি চিন্তা করছি। তার পয়েন্ট যে আমি আমার কাস্টমার বা টিজি ডেভেলপমেন্ট নিয়ে বা টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং আমি একটা বলি, যেমন বাঘ যখন কোনো একটা শিকার চিন্তা করে, হরিণ, সে কিন্তু ওই টার্গেটের হরিণটাকেই ধরবে, আশপাশ দিয়ে যদি আপনার আরো বড় হরিণও চলে যায় সেটা পাস হয়ে যায়। তার মানে আপনাকে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং, যে দিস ইজ মাই কাস্টমার, আমি তার জন্য রেডি করবো। এবং আমি এই জন্য বলি যে 2 পায়ে 2 জুতা পরবেন। অনেকে হাসে যেটা কি বলে, এক পা থাকবে আপনার জুতে, আরেক পা থাকবে কাস্টমারের জুতে, যাতে টেম্পারামেন্টটা বুঝতে পারেন যে কাস্টমারের ফিলিংটা কি। তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এবং এই জিনিসটা ল্যাকিং থাকার কারণেই কিন্তু আমি একটার পর একটা ব্যবসা করে ফেল করেছি। আচ্ছা, মেইন রিজন এটা ছিল যে কাস্টমার না বুঝতে পারে, কাস্টমারের মানে আমার আরো একটা যদি एग्जांपल দেন। যেমন ধরেন আমি একটা বিজনেস শুরু করলাম যে সোলার নিয়ে ব্যবসা করব, মন চাইলো যে গ্রামীণ ফোন কি বলে গ্রামীণ ব্যাংকের সোলার শক্তি, এটা সারা বাংলাদেশে এত করতেছে, তা হোয়াই নট, আমিও চাইলে কিন্তু পারবো। কিন্তু যখন আমরা মার্কেটে এটা করতে গেলাম তখন দেখলাম যে আসলে এইগুলা তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিচ্ছে যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই। সো বিদ্যুৎ পৌঁছায় নাই মানে তার মানে ওই অঞ্চলটা একটু অনুন্নত এবং তাদের হাতে টাকা পয়সা কম। তো গ্রামীণের তো আসলে যে ফাউন্ডেশন, তাদের প্রচুর টাকা আছে, এনজিও, আমার হাতে তো এই পরিমাণ টাকা নাই, বিশাল নেটওয়ার্ক আছে, সব আছে। তো আমি যখন সোলারটা নিয়ে গেলাম, এখন ওর টাকা মেরে দিলেও 5 জন নিয়ে এসে ধরেন আপনার টাকা উঠায় ফেলতে পারে। এবার আমি যখন দেওয়া শুরু করলাম আমার হাতে তো পুঁজি নেই। তা আমি কিন্তু স্টাডিটা করলাম না যে এই অনুন্নত জনগোষ্ঠীর কাছে আমি যাচ্ছি আমার প্রোডাক্টটা নিয়ে, তারা আসলে আমার পেমেন্টটা অন টাইম দিতে পারবে না, তারা ইনস্টলমেন্টে নিবে। তার মানে আমার একটা হিউজ বাজেট লাগবে প্রোডাক্টটা দিতে। এবং আমরা কি করলাম, আমরা সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ঘেরের মধ্যে আমরা এরকম সোলার দেওয়া শুরু করলাম। প্রাইমারি একটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে দিতাম, তো দেওয়ার পরে দেখি ইনস্টলমেন্ট উঠানোটা আরেক চ্যালেঞ্জ। ওই যে দেখেন সেম ঘটনা, আমি কিন্তু তাকে স্টাডি করলাম না, বিধায় আমি প্রোডাক্ট নিয়ে চলে গেলাম এবং আমরা কয়েক কোটি টাকা ওই প্রজেক্টে লস করে আবার বেরিয়ে আসি। তো এই যে একটা কাস্টমার না বোঝা, মার্কেট অ্যানালাইসিস না করা, এটা যেমন একটা ভুল, একইভাবে আপনি যদি আপনার আর্লি বিজনেস থেকে আরো কিছু উঠাই নিয়ে আসেন, আর কোন ধরনের ভুলগুলো হয়েছে? আরেকটা বড় ভুল হচ্ছে আমি মনে করি যে আমাদের প্রপার আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওকে, রেভিনিউ মডেলটা যেটা, তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেটা হয়, আমরা যখন উদ্যোগ শুরু করি আমাদের মধ্যে ইমোশনের মাত্রাটা অনেক হাই থাকে, ইমোশনাল হুইলটা একদম টপে থাকে। তখন আমরা যেটা শুরু করি, আমরা একটা প্রথমেই আমি যেটা দেখেছি, আমিও যেই ভুল করেছি, বিশাল করে অফিস, একটা ভালো প্লেসে একটা জাঁকজমক অফিস নিতে হবে, কারণ আমার কাছে মনে হয় ওই সময় ফিলিংটা যে একটা অফিস নিয়ে বড় ছেলে বসলে মানুষ বুঝবে যে আমি একটা বড় কিছু করতেছি। একটা অফিস নেওয়া, আমার মনে আছে যে আমরা যখন উদ্বোধন করলাম এলাকার এমপি নিয়ে আসছি, কয়েকজন চেয়ারম্যান নিয়ে, আমাদের লোকালি যখন আমি আমরা একটা কোঅপারেটিভ সোসাইটি ডেভেলপ করছিলাম। তো এক প্রোগ্রামে মাঠের মধ্যে বিশাল আয়োজনে ধরেন এক প্রোগ্রামে 20 লাখ টাকা নাই। আচ্ছা, তো
তো এটা কিন্তু আসলে আলটিমেটলি দরকার নাই শো অফটা। তো আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানটা যদি আমরা ঠিক মতো না করি, কারণ আসলে মানি ইজ লাইক এ ব্লাড ফর বিজনেস। তো এই প্ল্যানিং আমরা যেটা করি শুরুতেই কিছু আননেসেসারি খরচ করে ফেলি। দেখেন রিলেটিভলি যদি আমরা ওয়ার্ল্ডের মার্কেটের কথা চিন্তা করি, আমরা যদি স্টিভ জবস বা মার্ক জাকারবার্গ তাদের হিস্ট্রিগুলো শুনলে মাঝে মাঝে আমরা হাসি, কেন সকল বিজনেস গ্যারেজের মধ্যে শুরু হইলো। খুব মিনিমালিস্টিক। এটা কিন্তু একটা মানে আমাদের জন্য মেসেজ, কেন গ্যারেজে শুরু হয়েছে, কারণ তারা শুরুতেই শো অফে টাকাটা ব্যয় করে নেয়। আমি দেখেছি অনেক উদ্যোক্তা নিজেরা খেতে পায় না, এমপ্লয়ি বেতন দিতে পারে না, তারা লাখ লাখ টাকা খরচ করে স্পন্সর হয় বিভিন্ন বড় বড় প্রোগ্রামে। কেন? বিকজ ওইখানে স্পন্সর হইলে একটা ক্রেজ দিবে তাকে, সবাই তাকে দেখবে, ওইখানে গিয়ে সে 2 মিনিট একটু বক্তব্য দিলে দেখবে যে সে বড় উদ্যোক্তা হয়ে গেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ শো অফ, যেখানে হয়তো একটা প্রোগ্রামের জন্য সে 5 লাখ টাকা দিয়ে ফেলতেছে, হোয়ারেস তার বিজনেসের ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য প্রপার বাজেট তার কাছে নাই। সো এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার আর্লি স্টেজে এই ফিনান্সিয়াল প্ল্যানগুলোতে প্রচুর ভুল ছিল, যে আমি এক্সাক্ট যে জায়গায় আসলে টাকা ইনভেস্ট করা দরকার। আর একটা বড় পয়েন্ট যেটা আমরা ভুল করি, সেটা আমরা এমপ্লয়ির পিছনে টাকা খরচকে এক্সপেন্স মনে করি, বাট দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট। কারণ ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। ইউ ডোন্ট বিল্ড দ্য বিজনেস। আমরা আসলে বিজনেস বিল্ড করি না, আমরা পিপল বিল্ড করি, অ্যান্ড পিপল বিজনেস বিল্ড করে। তাহলে আপনি পিপল কি নিবেন? আমরা খুঁজে বের করি যে সবচেয়ে কম বেতন কাকে দেওয়া যাবে। এবং এইটা আমার একটা এক্সপিরিয়েন্স। আমরা যেটা করি, যখনই বিজনেস ডেভেলপ করি, আমরা নিয়োগ দেওয়ার সময় খুঁজি আত্মীয় স্বজন কোথায় আছে। হ্যাঁ, বাংলাদেশে এটা একটা প্রচুর, এবং আমরা প্রচুর এটার কারণে সাফার করি। আমি আমার খালাতো ভাইকে নিয়ে যখন আমার বিজনেসের ম্যানেজার বানাই, ও যখন প্রপার পারফর্ম করে না, তখন এটা ফ্যামিলিগত দ্বন্দ্বে পরিণত হয়, এবং ওকে আমি ফায়ারও করতে পারি না সহজে। এবং এটা আমি করেছি। আমার চাচা, আমার ওই কাজিন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লোজ মানুষগুলোর সব বসাইছি। এবার বসানোর পরে মনে হয়েছে তারা আমার ব্যবসা করে ফাটাই দিবে। আলটিমেটলি তারা যে ফাঁকি দিচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না এবং ফায়ার করতে পারতেছি না। তো এই পিপলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, যে আমাদের টিমের জন্য আমরা যাতে প্লেয়ার নিয়োগ করি। এই যে ইকোনমিস্টের একটা রিসার্চে বলা হয়েছে যে ওয়ার ফর ট্যালেন্ট, এখনকার পৃথিবীতে বিজনেসের ট্যালেন্টের একটা ওয়ার চলতেছে। কারণ আলটিমেটলি আমরা আসলে বিজনেস প্ল্যান যে করি, এই প্ল্যানটা বাস্তবায়ন করে কিন্তু আসলে আমার পিপল, দ্য পিপল ইউ হায়ার মেক দ্য বিজনেস অর ব্রেক দ্য বিজনেস। কিন্তু এখানে তো দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ওই একটা আর্লি স্টেজ এন্টারপ্রেনার, তার হাতে এনাফ বাজেট থাকে না যেটা দিয়ে হয়তো এত কোয়ালিফাইড লোক সে নিতে পারে। এই জায়গাটাতেই আমি বললাম যে এনাফ বাজেট আমার পিপলস এর ক্ষেত্রে আমি না রেখে আমি অন্যান্য কাজে খরচ করে ফেলতেছি। তো এই বাজেটে আমি খরচ করি নাই, বাট স্টিল আমার জায়গা থেকে বেস্ট এখন আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, আমি মনে করি ইনভেস্টমেন্টের বেস্ট জায়গা হচ্ছে পিপলস। আরেকটা জিনিস যেটা জটিলতা আছে, আমিও ফেস করেছি লাইফে, সেটা হলো যে ট্যালেন্টেড পিপল যারা, এদেরকে দিয়ে টিম ওয়ার্ক করানো বা এদেরকে অপারেট করতে পারা, এটা একটু খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটার জন্য আমাকে হেল্প করবে আমার কালচার। আমি কোম্পানিকে কোন কালচারে করছি। স্টিভ জবসের একটা কথা আছে, এক্ষেত্রে আমার খুব ভালো লাগে, যে এ প্লেয়ার অ্যাট্রাক্টস এ প্লেয়ার, বি প্লেয়ার অ্যাট্রাক্টস সি প্লেয়ার। সো আপনার টিমে যদি বি প্লেয়ার থাকে, দেখবেন যে সি প্লেয়াররা আপনার কোম্পানিতে আসার জন্য। কেন আজকে গুগলে, অ্যাপেলে বা ওয়ার্ল্ড ওয়াইড বড় কোম্পানি গেলে, অ্যাপেল হয়েছে নট অনলি ফর স্টিভ জবস। স্টিভ জবসের ফিলোসফি ছিল যে পৃথিবীর সেরা ট্যালেন্টগুলো যাতে আমার এখানে কাজ করে। তো ওই জায়গাতে ওরা ফ্যাসিলিটেট করেছে। একজন এ প্লেয়ার আরেকটা এ প্লেয়ারকে অ্যাট্রাক্ট করছে। ও আচ্ছা, রকমারিতে উনি কাজ করে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাকে দেখেন তো কোনোভাবে নেওয়া যায় কিনা। সো এই বেস্ট টিম প্লেয়ারকে যদি আমরা সেট করতে পারি, অটোমেটিক্যালি। আরেকটা চ্যালেঞ্জ যেটা বিশেষ করে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি দেখতেছি, অন্য ইন্ডাস্ট্রিতেও আছে, সেটা হচ্ছে যারা এরকম এ প্লেয়ার, তারা কিন্তু খুব কুইক এখন আপনার শিফট করতেছে। দ্যাট ইজ খুব দ্রুত জব সুইচ করার যে টেন্ডেন্সিটা, এটাও কি আপনি নোটিস করেছেন কিনা? বা হ্যাঁ, এটা আছে, কিন্তু ওই যে এই ক্ষেত্রে প্রপার জিনিসটা কাজ করে হচ্ছে আসলে কালচার। আমি তাকে কি দেখেন, আমার কাছে মনে হয় যে অ্যাপেলের আগ পর্যন্ত তো কেউ হাফ প্যান্ট পরে যে অফিস করবে এটা চিন্তাই করতে পারতো না। তারা একটা মাল্টি ডাইমেনশনাল কালচার তৈরি করেছে, সবার জন্য ওই ফ্রিডমটা দিয়েছে, ওইভাবে তার অফিসটাকে যাতে অফিস মনে না হয়, এটাকে তার একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করেছে। এবং ওই ব্যাপারগুলো যদি আমরা প্রপারলি বিল্ড করতে পারি, অটোমেটিক্যালি দেখবেন কালচার মিনস হচ্ছে একটা কালেকটিভ বিহেভিয়ার। মানে আমার পুরো কোম্পানির সবাই মিলে অ্যাভারেজ আমরা কালেকটিভ কি বিহেভিয়ার করছি। তো অবশ্যই ধরেন রকমারিতে একটা কালচার মেনটেন হয়, আমি একটা কালচার মেনটেন করি আমার কোম্পানিতে। ওই কালচারের মানুষগুলোই কিন্তু দেখবেন যে এখানে ইন করতেছে, অন্য কালচার এখানে ফিটই করতেছে না। সো এইটা আসলে কোম্পানির এই ফিলোসফিটা, কোম্পানির ভ্যালুসগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন ভ্যালুজের উপরে আমার কোম্পানি চলতেছে। এই ভ্যালুজ সিস্টেমের সাথে যারা ম্যাচ করবো, এই পিপলরা কিন্তু আপনাকে ছেড়ে যেতে চাবে না।
এটা খুব ইম্পর্টেন্ট। এটা যখন আমাদের না থাকে তখন আমরা চিন্তা করি কি টাকা দিয়ে রাখার চেষ্টা করি। এখনকার পৃথিবীতে এটা রিসার্চও বলছে যে পিপল অনলি টাকা দিয়ে এখনকার দেখেন, আপনি গত শতাব্দী লিডারশিপ যদি দেখেন, কোম্পানির স্ট্রাকচার যদি দেখেন, ওইখানে মেইন জায়গাটা ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল, আর এখন চলে আসছে মিনিং অ্যান্ড পারপাস। এই যে আমি যখন হ্যাপিনেস নিয়ে পড়াশোনা করছি, আপনি চিন্তা করেন টাটা গ্রুপ হ্যাপিনেস ডিপার্টমেন্ট খুলতেছে, গুগল হ্যাপিনেসকে আলাদা প্রায়োরিটি, চিফ হ্যাপিনেস অফিসার আলাদা তৈরি হচ্ছে বিকজ অফ দ্যাট, যে আপনি ট্যালেন্ট পিপলদেরকে শুধু হ্যাঁ ডেলিভারিং যে টনি শির, তো আপনি অনলি টাকা দিয়ে আসলে ট্যালেন্ট এখনকার পৃথিবীতে রাখতে পারবেন না। তারা মিনিং খোঁজে যে আমি কোথায় গেলে মিনিংফুল কাজ করতে পারবো, কোথায় আমার পারপাস ড্রিভেন আসলে কাজ করার সুযোগ আমাকে কে দিচ্ছে। এই বিষয়গুলো যখন আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, আমি মনে করি ট্যালেন্ট নার্চার করা। এই ক্ষেত্রে একটা জিনিস হয় যেটা আমার কাছে মনে হয় যে যখন এরকম লোককে আমি ঠিকমতো হায়ার করতে পারতেছি না, রাখতে পারতেছি না, আমরা মনে করতেছি যে এদের প্রবলেম, এদের লোকেরা চলে যাচ্ছে, বাট আমি চিন্তা করতেছি না আমার পুরো ভ্যালু সিস্টেমে যে প্রবলেম, আমার পুরো ভ্যালু সিস্টেমে প্রবলেম, সেটার জন্য আমি দায়ী অ্যাজ এ লিডার। এখনকার পৃথিবীটা কিন্তু গত শতাব্দীর মতো না। আপনি দেখেন এই যে লিডারশিপ ওয়ার্ডটা বলেই ফেললেন, 20th সেঞ্চুরিতে যেভাবে লিডারশিপ কাজ করতে এখনকার পৃথিবীতে কাজ করবে না, বিকজ অফ এখনকার পৃথিবীতে 5টা জেনারেশন এট এ টাইম কাজ করতেছে। তাই আপনি যদি কমান্ড অ্যান্ড কন্ট্রোলে জেনজিকে আপনি পরিচালনা করতে, জীবনও সম্ভব না আপনার। রাইট। সো ওই ব্যাপারগুলো আমাদের সিস্টেমে আছে কিনা, কেন আমার ট্যালেন্ট চলে যাচ্ছে, ট্যালেন্ট চলে যাওয়ার অনেকগুলো স্পেসিফিক রিজন আছে, ওগুলো আপনি সর্ট আউট করেন, দেখবেন যে এমনিতেই ট্যালেন্ট আপনার কাছে বরং খুঁজে আসতেছে। দেখেন পৃথিবীর বড় বড় কোম্পানিতে আমরা মরিয়া হয়ে থাকি যে এইখানে আমরা কিভাবে চান্স পাবো ঢোকার জন্য সারা পৃথিবীর সেরা সেরা ইঞ্জিনিয়ারগুলো। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, এই পাভেল নামে যে ছেলেটা কি বলে টেলিগ্রামের ফাউন্ডার, হ্যাঁ গ্রেফতার করছে কোথায়, সে $1 বিলিয়ন কোম্পানি চালাচ্ছে অনলি 30 পিপল দিয়ে। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, তো আলটিমেটলি দেখেন, চিন্তা করে যে কোন জায়গাতে চলে আসছে। এবং তার ইন্টারভিউতে দেখলাম যে সে একটা ওই রিয়েলিটি শোর মতো প্রতিযোগিতা দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য, ওইখান থেকে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের সেইগুলোকে তারা বাছাই করছে। তার কারণে 30 জন এমপ্লয়ি দিয়ে যদি আপনি $1 বিলিয়ন কোম্পানি চালান, আপনি চিন্তা করে দিয়েছেন যেটাকে আমি বলি এমপ্লয়ি রেভিনিউ রেশিও, এটা কি পরিমাণ হায়ার। রাইট। সো এইভাবে আসলে ডিল করতে হয়। আচ্ছা, তো আমি এখন ওই যে জানতে চাই যে আপনার প্রথম সাকসেসের যে দেখাটা, ওই জার্নির ভিতরে একটু ঢুকতে চাই এবং ওখানকার এলিমেন্টগুলো একটু বুঝতে চাই। সাকসেস ব্যাপারটাকে আমি একটা দেখি জার্নির মতো। তো সাকসেসের মধ্যে ধরেন আমি যদি আমার একটা প্রতিষ্ঠান বলি প্রিয় বাজার, যেটাতে আমরা গ্রসারি ডেলিভারি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। এটা আমার 2011 সালের প্ল্যান ছিল, পরবর্তী আমরা 14 সালে আর কি প্রপারলি শুরু করি আর কি। তো এবং এটাতে আমাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের হাব থাকবে, এবং মজার ব্যাপার আমরা 101টা হাব তৈরি করেছিলাম সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যেখানে আপনি এখানে অনলাইনে অর্ডার করবেন, আপনি ওই হাব থেকে নিজে চাইলে পিক করতে পারবেন, অথবা আপনার বাসায় হোম ডেলিভারি করে দিয়ে আসবে। সো এটা এক অর্থে ওই সময়ের জন্য খুবই সাকসেসফুল, এবং সবচেয়ে মজার ব্যাপার ওইটা থেকে আমরা একটা ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ডও পাই, ই কমার্স মুভার্স অ্যাওয়ার্ড ইকেবের পক্ষ থেকে, যেটা ওই যে সাবেক প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা অ্যাওয়ার্ড নিয়েছিলাম। তো এখন এইটাকে আমি এখন কি বলবো, পাবলিক দেখতেছে আমি অ্যাওয়ার্ড পাইতেছি, আমার 101টা সেলস পয়েন্ট আছে, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অর্ডার জেনারেট হইতেছে, বাট ব্যাক এন্ডে আমি যখন ফিনান্সিয়াল ক্যালকুলেশন করতেছি, আমি দেখতেছি হিউজ পরিমাণ আমাকে বার্ন করা লাগতেছে, এবং এই হারে বার্ন হতে থাকলে আমার যে অন্যান্য বিজনেস যেগুলো সাকসেসফুল আছে এগুলো সহ এটা ধস নামবে। তো আলটিমেটলি এখন আমার এই ক্যালকুলেশনে আমি দেখলাম যে আলটিমেটলি এটা ওয়াইজ ডিসিশন হবে না এটাকে কন্টিনিউ করা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, আমি যেদিন এই কোম্পানি যে না এটা আমি কন্টিনিউ করবো না, আমার বোর্ড মিটিং ডাকাইলাম, আমার কোনো ডিরেক্টর আমার সাথে সাপোর্ট দিচ্ছে না, যে কি বলেন আপনি, আমরা এটা দিয়ে অ্যাওয়ার্ড পেলাম, এটা দিয়ে আমাদের সারা বাংলাদেশে মানুষ চিনে, প্রতিদিন হাজার হাজার ডেলিভারি দিতেছে, লক্ষ লক্ষ টাকা আমার আসতেছে। তখন আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখালাম, যেটার পিছনে কি পরিমাণ বাজেট আমাদের স্পেন্ড করা হচ্ছে, বাট আমরা তো দিন শেষে প্রফিট কবে দেখা পাবো আমরাও জানি না। এবং এটার যে কম্পিটিশন মার্কেট, এটাকে আমার দিন দিন স্কেল আপ করতে গেলে আরও কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট এটার পেছনে দিতে হবে। সো ওই সময় আমরা ওই প্রিয় বাজারের অপারেশনটাকে আসলে ফোর্সফুলি স্টপ করি, মানে আমরাই যে না এটা আমরা কন্টিনিউ করবো না। এইটা অলমোস্ট 4 বছরের মতো আমরা কন্টিনিউ করি, এবং একটা বড় অঙ্কের লস দিয়ে ইটসেলফ। ওইটা কিন্তু এখনো স্টিল, মানে আমি গত সপ্তাহে দেখলাম কাস্টমার নক দিচ্ছে যে আপনাদেরকে চালু হয়েছে কিনা অপারেশন, আমাদের অর্ডার এতটুকু আমরা কাস্টমার সার্ভিসটা ডেভেলপ করতে পারছিলাম। বাট ফিনান্সিয়াল জায়গায় যেহেতু গ্রসারি ই কমার্স, বুঝতেছেন যে অপারেশন হেভি বিজনেস, বাট এইখানে ফান্ডরেজ করার চেষ্টা করতে পারতেন না, ভেঞ্চার ক্যাপিটাল আমাদের ওরকম ইচ্ছা ছিল না যে আমরা স্টার্টআপ মডেলে যাব, যেটা চালডাল পরবর্তীতে খুব সাকসেসফুলি করেছে।
বাট আমাদের ওইটা প্ল্যান ছিল না। তাদের তো অলরেডি প্রায় 300-400 কোটি টাকার মতো বার্ন হয়ে গেছে। হ্যাঁ, বার্ন হয়ে গেছে একটা বড় অঙ্কে। তো ওই চ্যালেঞ্জটা আমরা আসলে ডেফিনেটলি ইট ওয়াজ পারফেক্ট ডিসিশন, কারণ আপনি যদি রেইজ না করতেন আর তার সাথে কম্পিট করতেন, হ্যাঁ, তাহলে যা আলটিমেটলি পুঁজি ছিল সব চলে যেত। সব পুঁজি চলে যেত। এটা কিন্তু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট এজ এ ফাউন্ডার আপনাকে। এবং আমি মজার ব্যাপার হচ্ছে এইটাকে আমি সাকসেস হিসেবে দেখি। রাইট রাইট, আমি ইটসেলফ এইটা যে ক্লোজ করে দিলাম, ইটসেলফ দিস ইজ মাই সাকসেস, বিকজ ওই এটা যখন ডিক্লাইন ওই স্টেজে আমার ন্যাচারালস কিন্তু বুমিং। আচ্ছা, বিকজ আমি তখন ডিসাইড করি 17তে আমি রেজিস্টার করি, বাট ব্যাক এন্ডে সবকিছু মিলে আমরা 19-এর দিকে পুরোপুরি প্রস্তুত। মজার ঘটনা হলো 2020-এ যখন করোনা স্ট্রাইক করে তখন ন্যাচারালস পুরো রেডি। এবং যখন করোনা স্ট্রাইক করে মানুষের মাথায় একটা অটোমেটিক্যালি কেমন যেন সাইকোলজি চলে আসে, আমাকে সেফ ফুড খাইতে হবে, আমাকে হার্বস খাইতে হবে, আমাকে নাটস সিড এগুলো খাইতে হবে, এবং ব্যাপক অর্ডার, আনবিলিভেবল। দেখেন, তার মানে ওই ডিক্লাইনিং স্টেজে আমার একটা পারফেক্ট ডিসিশন আমাকে কিন্তু এবার আরেকটা বিজনেস এনে দেয়, এবং সোফার আমাদের সাকসেসফুল বিজনেস না। আমি এই কথাটাই এটা একটু টেনে আনি যে লেগে থাকো লেগে থাকো লেগে থাকো, এই জিনিসটা আমরা প্রচুর বলি, এই কথার একটা মেরিট আছে। ফলে এখন কখন আমার লেগে থাকা বলতে, আপনি যদি ভুল জিনিসের পেছনে লেগে থাকেন আলটিমেটলি এটা থেকে রেজাল্ট আসবে না। আপনার লেগে থাকা বলতে যে উদ্যোক্তা হিসেবে আমি সফল হব, এটা লেগে থাকা হইতে পারে। বাট আমরা অনেক সময় উদ্যোগের প্রেমে পড়ে যাই, এটা ভুল, যে আমি ভুল করতেছি। হ্যাঁ, আমাকে চিন্তা করতে হবে যে না, এই যে একটা মানে একটা বিজনেস আমি মনে করি একটা ফাউন্ডারের জন্য একটা সন্তানের মতো। জি জি, আমার একটা প্রিয় বাজার এত কষ্ট করে দাঁড় করাইছি, এটা করছি, এটা ছেড়ে দিব, মানতে পারাটা ইমোশনাল টাচ তৈরি হয়ে যায়। সো কোনো উদ্যোগের প্রেমে পড়া যাবে না, আমাকে দেখতে হবে প্রপার ক্যালকুলেশন করে যেটা আলটিমেটলি আমি গন্তব্যে যেতে পারবো কিনা। যদি মনে হয় তাহলে আমার পথটা চেঞ্জ হবে। আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছি, আমি হয়তো আমার গাড়ি করে রওনা দিলাম, আমার টার্গেট আমি কক্সবাজারে যাবই, এটা আমি কুইট করব না। এখন আমার গাড়ি কোনো কারণে প্রবলেম করতেছে, ঠিকঠাক করার চেষ্টা করলাম, বসে রয়ে এখন সারাদিন বসে এখানে কান্না করলে লাভ না। ওকে বাদ, এই গাড়ি চলে গেছে, আমি হয়তো একটা বাস কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তাই না? বাস প্রবলেম হয়েছে, আমি হয়তো একটা সিএনজি কন্ট্যাক্ট করার চেষ্টা করব, অথবা একটা বাইক। তার মানে আমার টার্গেটটা হবে আলটিমেটলি আমি আমার ড্রিমে, আমার লক্ষ্যে পৌঁছাবো। আমি একটা বই দেখছিলাম, ডিপ নামে, ডিপ, কখন লেগে থাকতে হয় কখন ছেড়ে দিতে হয়, এটা নিয়ে তারা কথা বলছে। আমি আপনার পার্সপেক্টিভ জানতে চাই। একটা তো হচ্ছে আপনি ফিনান্সিয়াল ক্যালকুলেশন করে দেখলেন যে ইটস নট ওয়ার্কিং, বাট অনেক ক্ষেত্রে হয় যে যখন আমরা একটা ফ্রাস্ট্রেটিং টাইমেও থাকি, এটা অনেকটা এরকম যে ধরেন একটা জ্যামে আটকায় আছি, এখন হয়তো আর 15 মিনিট হাঁটলে হবে, তখন ডিসিশন নেওয়া কঠিন যে আরেকটু কি 3 মিনিট ওয়েট করে দেখবো, 5 মিনিট ওয়েট করে দেখবো, যে ছেড়ে এমন হয় যে একদম সাকসেসের লাস্ট স্টেজে আমি জিনিসটা ছেড়ে দিচ্ছি। তো এই জায়গাটা তো ক্রিটিক্যাল অ্যাকচুয়ালি, কারণ অনেক সময় সম্ভাবনাও থাকে। সো সম্ভাবনার পাল্লাটাই ভারী হবে। এই জন্য আমি মনে করি রিয়েল ফ্যাক্ট অ্যানালাইসিস, যেটা এখানে দুইটা জিনিস। একটা হলো ওই যেমন আমরা ফিয়ারের যখন আমরা ক্লাস করি তখন যেটা বলি ইমাজিনারি ফিয়ার, আর একটা হলো রিয়েল ডেঞ্জার, তাই না? আমার এখন একটা সিংহ দেখলে আমি ভয়ে পালাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটা হলো ইমাজিন করতেছি আমার মনে হয় ফিউচার ভালো হবে না, আমি ব্যবসা শুরু করবো, আমি মনে হয় ভালো করবো না। দিস ইজ ইমাজিনারি। তো আমি ফ্যাক্ট চেক করতে বলবো যে আমি যে কুইট করতে চাচ্ছি আসলে এটা কি আমার মেন্টাল প্রবলেম বলতে আমি বোঝাচ্ছি যে আমার ইমাজিনারি ফিয়ারের কারণে কি আমি ছেড়ে দিচ্ছি কিনা, আর নাকি রিয়েল ফ্যাক্ট। যেমন আমাদের প্রিয় বাজারের ক্ষেত্রে রিয়েল ফ্যাক্ট ছিল যে আমাদের এই ফিনান্সিয়াল পজিশন দিয়ে আগামী এত বছর এইভাবে সার্ভাইভ করা সম্ভব না। আর এর বাইরে যেটা হয় ডে টু ডে অনেক সময় স্ট্রাগল থাকে, আমার হয়তো আজকে সেল ভালো হইতেছে না, অথবা টিমের সাথে আজকে গত 1 মাস সিচুয়েশনটা ভালো যাচ্ছে না, ওই সকল ক্ষেত্রে হুট করে কুইট করাটা আমি মনে করি ঠিক না। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আমি এখন একটু ওই যে আপনার মার্কেটিং এর যে কলা কৌশল ওই জায়গাটাতে ঢুকতে চাই। সেটার জন্য প্রশ্নটা আমি এইভাবে হয়তো করতে পারি। এক হচ্ছে যে আপনার যে মানে মার্কেটিং ক্যাম্পেইনগুলো সবচেয়ে সাকসেসফুল হয়েছে অথবা যেগুলো ফেল করেছে, ওখান থেকে তো ডেফিনেটলি বড় বড় লার্নিং আছে। সো আপনি থ্রু আউট ইওর জার্নিজ, এখানে আমি একটা মজার এক্সাম্পল দিতে পারি সাকসেসের জন্য। আমার কাছে অনেক ক্যাম্পেইন খুব, যেমন সে ফর আমার ক্যাশ মেশিন বইয়ের একটা 18 মিনিটের আমি পডকাস্ট করেছিলাম, হেভিলি সাকসেসফুল ক্যাম্পেইন, যে এক ক্যাম্পেইনে আমার বই রকমের নাম্বার 1 বেস্টসেলারে চলে আসে। কিন্তু তার চেয়েও আমি বড় করে দেখি যে এখানে আমার একটা ক্যাম্পেইন ছিল ন্যাচারাল, যখন আমরা একদম ইনিশিয়াল স্টেজে, তখন আমার মনে আছে সোশ্যাল মিডিয়ায় তখন আমরা একটা স্ট্যাটিক তৈরি করেছিলাম, সুন্দর আমের ছবি দিয়েছি এবং আমাদের থেকে খাঁটি আম বিশুদ্ধ, সামথিং লাইক দ্যাট, এরকম লিখে আমরা একটা ক্যাম্পেইন দিয়েছিলাম। তো ক্যাম্পেইনে বার্ন করতেছি, ডলার যাচ্ছে, খুব রেসপন্স আসতেছে না। তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো ন্যাচারাল ব্যাপারটা তো আমি একটা ন্যাচারাল ফিল দিতে চাই তাকে, তো হোয়াই নট আমি এমন একটা কন্টেন্ট তৈরি করি যেটা খুবই অর্ডিনারি মনে হবে। তো অর্ডিনারি কি, আমরা রাজশাহীতে যে বাগানে কন্ট্যাক্ট করেছিলাম ওই বাগানে কথা বললাম, যে বাগানের
পরিচর্যা কারা করে? তো বাগানের একজন হেড মালি আছে যে হচ্ছে পুরো এই বাগানটা দেখাশোনা করে এই আমগুলোকে এই পরিপক্ক জায়গায় নিয়ে আসছে। তখন আমি বললাম যে উনি যে অবস্থায় এখন কাজ করতেছে ওনাকে জাস্ট বলেন গাছের মধ্যে 2টা আম ধরে রাখবে, পাকা আম, একটা নর্মাল আপনার ফোন দিয়ে ছবি তুলে পাঠান। তো উনি 2টা আম ধরে রাখছে। তো ওনার নাম হলো আমজাদ, ওই মালি। একদম খুব ঘরমাক্ত একটা চেহারা, একটা গেঞ্জি পরা, বুতাম টুতাম খোলা, লুঙ্গি পরা, একটা গামছা বাঁধা। জাস্ট এই ছবিটা দিয়ে আমি যখন মার্কেটিং করলাম, হিউজ, মানে আনবিলিভেবল। ওই বছর আমরা আম ডেলিভারি দিয়ে কোনোভাবে কুলাইতে পারতেছি না। দিস ওয়াজ মাই ওয়ান অফ দ্য মানে সাকসেসফুল আমাদের গ্রোথ হ্যাকিং বই তো এটা আছে যে মানে পশ ছবির চেয়ে মানুষ অনেক ক্ষেত্রে ন্যাচারাল রিলেট করতে পারে, ডিপেন্ড করে বিজনেসের নেচারের উপর ডিপেন্ড করে। সো এইটা একটা সাকসেসফুল ক্যাম্পেইন ছিল যে আলটিমেটলি যে অডিয়েন্সের সাথে রিলেট করার মতো জিনিস তৈরি করতে পারে। তো আবার আমি এটা একটু ডেপথে যেতে চাই, কারণ হচ্ছে যে আমাদের ইয়াং এন্টারপ্রেনারদের প্রচুর স্ট্রাগলই থাকে হচ্ছে মার্কেটিং নিয়ে, সেলস বুস্ট করা নিয়ে। সো এই ক্ষেত্রে যদি আপনি একটু মেথডোলজিক্যালি বলেন যে আপনি যখন মার্কেটিং প্ল্যান করেন তখন আসলে কি মেথডোলজিক্যালি বললে আগে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিংটা তো আসলে দেখেন, আপনি যদি চিন্তা করেন ফিলিপ কটলারের সেই মার্কেটিং এর শুরুর দিকের বইগুলো পড়েন, এখন পড়বেন, এবং উনি নিজেও বলছে যে মার্কেটিং আসলে এত ইভলভ হয়। উনি প্রতিনিয়ত মার্কেটিং এর সংজ্ঞা, মার্কেটিং এর গুরু যদি চেঞ্জ করে তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটিং প্রতিনিয়ত কি পরিমাণ ইভলভ করছে। এবং আপনি যদি গত 100 বছরের মার্কেটিং দেখেন, আপনি দেখবেন যে মার্কেটিং একটা সময় ছিল প্রোডাক্ট বেস, এবং মার্কেটিং ইটসেলফ উৎপত্তিটাও আমাদের বুঝতে হবে। এটা কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজির মডার্ন ভার্সন মার্কেটিংটা। তো আগে এটা ছিল প্রোডাক্ট বেস, তারপরে এটা কাস্টমার বেস, এখন এটা ইমোশনে চলে আসছে। তার মানে কাস্টমার ইমোশন সেন্ট্রিক আপনাকে মার্কেটিং করতে হচ্ছে। ইভেন খেয়াল করে দেখেন যে আমার মনে আছে কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী আমাদের রাসূলকে নিয়ে একটা কথা বলার পরে আমরা সবাই মিলে ফ্রান্সের প্রোডাক্ট বয়কট শুরু করলাম। তার মানে আমাদের ইমোশনে যখনই কোনো জায়গায় আঘাত করতেছে আমরা ওই প্রোডাক্ট হয় বয়কট করতেছি, আবার ভালো লাগলে আমরা ওই প্রোডাক্ট সবাই মিলে লুফে নিচ্ছি। রিসেন্ট আপনি যদি কোকাকোলা এবং মোজোর জায়গাটা দেখেন, টোটালি ইমোশনাল, যে অ্যাজ এ মুসলিম সেন্টিমেন্টে আমাদের আঘাত লাগতেছে বিদায় আমরা কোকাকোলাকে মার্কেটিং মানে ওরা অনেকভাবে ট্রাই করে ঢুকতে পারে, বিকজ অফ দ্য ইমোশন আর গ্র্যাপ করতে পারছে না। সো মার্কেটিং ইজ অল অ্যাবাউট ইমোশন, ইটস এ মাইন্ড গেম। তার মানে খেয়াল করে দেখেন, আমাকে এই ফান্ডামেন্টাল জায়গাটা যদি আমি বুঝি, ইটস এ মাইন্ড গেম। তার মানে দেখেন একটা সময় যুদ্ধ করে দখল করা হতো মাটি, এক দেশ আরেক দেশ। ব্রিটিশ আমাদেরকে শাসন করছে, বিশাল ব্যবসায়ী বাহিনী বা সৈন্যবাহিনী এনে আমাদেরকে শাসন করছে। একটা সময় যুদ্ধ করে দখল করা হতো মাটি, এখন মার্কেটিং এর মাধ্যমে দখল করা হয় মাইন্ড। আপনি কতগুলা ব্র্যান্ড মানে মাথার ভিতরে মগজে আপনার ব্র্যান্ডের পতাকা গাঁটতে পারলেন, আপনার বিজনেস তত বড়। আপনি খেয়াল করে দেখেন, আজকে কেএফসির কথা চিন্তা করে দেখেন, কেনটাকি ফ্রাইড চিকেন, ইউএস ব্র্যান্ড। তো এই যে কর্নেল স্যান্ডার্স মারা গেছে, তারপরে তার দেশ সেই কত দূরে, সেইখানে এসে আমরা কেএফসির মুরগি খাচ্ছি, মুরগিটা বাংলাদেশের কোনো ফার্মের, ইভেন এখানে বানাচ্ছে ওইটা শুধুমাত্র কেএফসি এজ এ ব্র্যান্ড। যখন আমাদের মগজে ঢুকে আসে আমরা কিন্তু বেশি টাকা দিয়ে ওইখানে গিয়ে খাচ্ছি, বিকজ অফ দ্য মার্কেটিং। সো মার্কেটিংয়ে ইমোশন নিয়ে খেলা। এখন এই খেলাটা যারা প্রপার ইমোশন ধরে, এজন্য ওই যে আমি শুরুতে বললাম কাস্টমারকে বোঝা, যখন কাস্টমারকে আমি বুঝতে পারবো তখন আমি মার্কেটিং করতে পারবো প্রপারলি। এখানে অনেকে বলতে পারে না যে ভাই অনেক প্রোডাক্ট তো আছে, এর মধ্যে ইমোশন যোগ করার আসলে কি আছে তেমন, তো তাহলে সেটা কিভাবে আসলে ডিজাইন করা যায়? আমি যে আমের এক্সাম্পলটাই দিলাম, এখানে দেখেন আমি যখন ওই যে পশ লেভেলের একটা আমের ছবি দিছি ওটা রিলেট করতে পারতেছে না, কিন্তু যখন আমি আমজাদ ভাই দিলাম খুবই ইন্টারেস্টিং, আম ছিল আমজাদ, হ্যাঁ, এবং সে কাস্টমার কেয়ারে যখন মানুষ ফোন দিছে দেখেন ইমোশনটা কেমন কানেক্ট হয়ে গেছে, যে আমজাদ ভাই ভালো আছেন। মানে দেখেন মানুষ কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে না। আপনি যখন মার্কেটিং এর গেমটা এই জায়গায় যে কাস্টমারকে আপনি গ্র্যাব করতে পারলে মানুষ ডিটেইল ভাববে না যে এটা আমজাদ ভাই তো এইভাবে আসলে অনলাইনে অ্যাড দেওয়ার কথা না, কিন্তু মানুষ কাস্টমার কেয়ারে যখন আমজাদ ভাই, ইভেন আমাদের কমেন্টে লিখতেছে ভাই আমগুলা, কারণ ইভেন আমরা যে কন্টেন্টটা তৈরি করেছিলাম ওইখানে যে ক্যাপশনটা দিয়েছি ওটা রাজশাহীর তার ভাষায়, উনি কোন ভাষায় কথা বলে, তো এইটা আসলে রিলেট করার বিষয়। তো আমি একটা সাপোর্টিং এক্সাম্পলও দিতে পারি, যেমন এখন ফেসলেস ব্র্যান্ডের সবাই কিন্তু ব্র্যান্ডের ফেস চায়। চায়নাতে দেখেন যে সবাই হচ্ছে নেচে গিয়ে প্রোডাক্ট বেচতেছে, হোয়ারাজ আগে কিন্তু জিনিসটা ছিল বিকজ অফ দ্য ইমোশন। কারণ এখন হিউম্যান সেন্ট্রিক মার্কেটিং চলে আসছে, ইমোশন সেন্ট্রিক, যার কারণে মানুষ এখন ব্র্যান্ড কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখেন। মার্কেটিং এর ইভলভমেন্ট এমন জায়গায়, ডেভেলপমেন্ট এমন জায়গায় আসছে যে ব্র্যান্ডগুলো এখন যে মানুষের মতো আচরণ করে। আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ডের জন্মদিন আছে, অ্যানিভার্সারি প্রোগ্রাম করা হয়, কেন? বিকজ ব্র্যান্ড মানুষকে ফিল দিতে চায় আম হিউম্যান। এবং এই টেকনোলজির যুগে, আমি আমার ক্যাশ মেশিন বইতে এই কথাটা লিখছি, যে এই টেকনোলজির যুগে কোন ব্র্যান্ড উইন করবে, যে বুঝাইতে পারবে আমি মোস্ট হিউম্যান সেন্ট্রিক,
আমি মেশিন না, আমি মেশিন না, বুঝাইতে পারবে যে আমি মানুষ। যার কারণে ব্র্যান্ড দেখবেন যে কাস্টমারকে বার্থডে শুভেচ্ছা জানায়, ব্র্যান্ড নিজের অ্যানিভার্সারি পালন করে, ব্র্যান্ড ঈদের শুভেচ্ছা জানায়, ব্র্যান্ড রমজান মাস আসলে পুরো তার সব কিছু একটা ইসলামিক আমেজে নিয়ে আসে। কেন? ওয়াই? বিকজ বুঝাইতে চায় যে আমি তোমার মতো, দেখো। সো ব্র্যান্ড এখন কিন্তু এজ এ মানুষ হিসেবে ওয়ার্ক করে। এবার ব্র্যান্ডের যখন ফেস নিয়ে আসতে পারেন আপনি, যার কারণে দেখবেন যে রিসেন্ট অনেকেই কথাবার্তা বলে, ট্রল করে, বাট দেখেন এখন যারা লাইভ করে যতই ট্রল করুক দেন কিন্তু একটা ভালো সেল জেনারেট করে, বিকজ অফ এই হিউম্যান ফেসটা যখন দেখে মানুষ কানেক্ট করে, ফিল করে। ইভেন আপনি খেয়াল করে দেখেন আজকে এলন মাস্ক একটা পোস্ট দিলে তার কোটি কোটি টাকার গাড়ি বিক্রি, কোটি কোটি ডলারের গাড়ি বিক্রি হয়ে যায়, বিকজ অফ ইমোশন, মানে অ্যাটাচ উইথ এলন মাস্ক। সো মার্কেটিংকে এখন আমি বলবো হিউম্যানলি টাচ দেওয়ার চেষ্টা করেন, নট রোবটিক। আপনার বিজনেস থেকে যদি আরো 2-3টা एग्जांपल বলেন। যেমন আমি আমার एग्जांपल যদি বলি, আমার একাডেমি কোচ কাঞ্চন একাডেমি অ্যাজ এ বিজনেস, এটা তো সার্ভিস প্রোডাক্ট। ন্যাচারাল বা আমটাম বললাম, মানুষ বলবে এগুলো তো প্রোডাক্ট, এমন কিছু বলেন যে আমি তো সার্ভিস নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মার্কেটিং ফানেল, স্টেপ বাই স্টেপ মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং করার আগে আপনাকে একটা কাস্টমারের জার্নি ম্যাপিং করতে হবে, জাস্ট কাস্টমারকে আমি কোথায় স্টার্ট করাবো, কোথায় এন্ডিং, মানে পুরো তাকে একটা এক্সপিরিয়েন্স দিতে হবে। সো এক্সপিরিয়েন্সের জন্য যেমন আপনি যদি আমার ওয়েবসাইটে যান coachkanchan.academy-তে, আপনি দেখবেন ঢুকেই আপনাকে হ্যাপিনেস অন আমার কিছু ছবি টবি দেখেই প্রথম আমি যেটা আপনাকে অফার করতেছি যে বাংলাদেশের 50,000 প্লাস উদ্যোক্তা আমার এই ফ্রি প্রশিক্ষণটা নিয়েছে, আপনি যদি চান করতে পারেন। তার মানে আপনি ঢুকেই আমার ওয়েবসাইটে আপনার জন্য একটা সুন্দর কিছু পাচ্ছেন। নট লাইক দ্যাট যে আমি দুনিয়ার আমার সম্বন্ধে কথাবার্তা বলে রাখছি, না, তার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে। আমরা অনেক সময় মার্কেটিং করতে গিয়ে খালি বলতে চাই যে আমি খাঁটি, আমি সেরা, আমি এই, আমি না। সে কি চাইতেছে আসলে, সে কি সেরা চাইতেছে না? সবাই সেরা বললে কাকে সে সেরা হিসেবে বুঝবে? আপনি এমন কিছু অফার করেন যেটার মাধ্যমে সে টেস্টটা নিতে পারে। তো আপনি ঢুকেই যখন আমার এই ফ্রি কোর্সটা পাচ্ছেন, মানুষ চিন্তা করে আচ্ছা ফ্রি কোর্স তো একটু দেখি, এনরোল করে। এবং প্রতিদিন অন্তত 200 থেকে 250 উদ্যোক্তা আমার এটা উইদাউট এনি মার্কেটিং, কিন্তু মার্কেটিং বলতে বোঝাচ্ছি যে এটার পেছনে আমার কোনো বাজেট স্পেন্ড করা লাগে না, পেইড না, অর্গানিক। সো মানুষ অর্গানিক, মানুষ ঢুকতেছে সাইটে, ঢুকে ওই কোর্সটা এনরোল করতেছে, এনরোল করে সে যখন ক্লাসটা তার ভালো লাগতেছে, আরে জিনিসটা তো ভালো, ওইখানে আমি যে ভ্যালুটা দিয়েছি ওই কোর্সটা আমি ইউজুয়ালি 3,000 টাকা বিক্রি করতে পারি, যেটা আমি ফ্রি অফ কস্ট এখানে দিয়ে রাখছি। কেন? বিকজ অফ দ্য মার্কেটিং ফানেল। সে আমার ফানেলের প্রথম স্টেজে আমাকে এক্সপিরিয়েন্স করার সুযোগটা সে পেল ফ্রি অফ কস্ট। এবার যখন এক্সপিরিয়েন্স করছে সে চিন্তা করছে আমার কোথায় কি আছে। আচ্ছা এই লোক তো একটা বই লিখছে, রকমারিতে গিয়ে ধরেন বিজনেস ব্লু প্রিন্ট অথবা ক্যাশ মেশিন সে কালেক্ট করে। এবার ক্যাশ মেশিন বই বা বিজনেস ব্লু প্রিন্ট বই যদি পড়েন, এখানে দেখবেন প্রচুর মার্কেটিং এলিমেন্ট আছে। আমি কথায় কথায় গল্পে গল্পে আমার কোন কোর্সটা কিভাবে ভূমিকা রাখে না রাখে, আমার সকল কোর্স ওইখানে অটোমেটিক মার্কেটিং করা আছে। আপনি বই পড়লেই দেখবেন যে প্র্যাকটিক্যালি ইটস এ মার্কেটিং যাইলে আমি আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছি গল্পের ছলে, আপনি বুঝবেনই না। এবং দ্য বেস্ট মার্কেটিং ইজ হোয়েন ইট ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। রাইট, দিস ইজ দ্য বেস্ট মার্কেটিং। আপনি সেলস পুশ থাকবে না, কোনো পুশটা কাস্টমার বুঝবে না, বাট আপনার মার্কেটিং হচ্ছে। এই যে জার্নি, তখন আমার যেটা হয় কাস্টমার পুল করে, আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাস্টমার কেয়ারে ফোন দেয়, স্যারের সাথে কেমনে দেখা করা যাবে, কেমনে কথা বলা যাবে। আচ্ছা স্যারের সাথে পার্সোনাল করতে গেলে আপনার কনসালটেন্সি ফি অনেক হাই, এক কাজ করেন আমাদের লাইভ একটা সেশন আছে, এটাতে জয়েন করেন। এবং মানুষ উইলিংলি আসতেছে, বিলিভ মি অর নট, যে প্রতিদিন অসংখ্য মানুষ এসে আমাদের ওই লাইভ সেশন কবে অত তারিখে রেজিস্ট্রেশন করে রাখতেছে, ওইখানে সে আমার সাথে লাইভ ইন্টারাকশন করতেছে। এবং ওই কোর্সের ফিটাও আমি রেখেছি খুবই মিনিমাল, 3 দিনের সেশন, যেটাতে আমার নর্মালি 15,000 টাকা ফি হওয়ার কথা, ওইটা আমি 990 টাকায় তাকে দিচ্ছি এক্সপ্লোর করার জন্য। এবং ওইখানে ঢুকে সে আমার এবার অ্যাডভান্স ভার্সনের কোর্স 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকার কোর্সে সে ওইখান থেকে কিন্তু এনরোল করছে। আবার ওই কোর্স করার পরে তার মনে হচ্ছে যে না স্যার আমার সাথে পার্সোনাল কনসাল্ট, আমি হয়তো ডেইলি কনসালটেন্সি ফি নেই 10 লাখ টাকার উপরে, যার বিগ বিজনেস স্কেল আপের জন্য এইভাবে। তো এখন আমি 10 লাখ টাকার এই প্রোডাক্টটা, আপনি নিজেই বলেন যে আমি যদি ফানেল সেট আপ না করতাম, মানুষ আমাকে ডাকাত বলতো যে কি বলে এটা। কিন্তু ওই থ্রু আউট দ্য জার্নি, বরং যেটা হয় আমি শিডিউল দিতে পারছি না। পার ডে একদিনের ধরুন 8 ঘন্টার জন্য আমার কনসালটেন্সিতে আমি ফুল আপনার মার্কেটিং ফানেল, ভ্যালু লেডার, আদার যে মার্কেটিং এর অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, এগুলো আমি রেডি করে দিই, অথচ আমি শিডিউল দিতে পারছি না। তো তার মানে আপনি যদি স্ট্রাকচার ওয়েতে কাস্টমারকে একটা জার্নির মধ্যে নিতে পারেন, এটা খুবই স্মার্ট। এবং আমি এটার জন্য একটা ফ্রেমওয়ার্কও বানিয়েছি, 12 স্টেপ। অর্থাৎ আপনি একটা কাগজের মধ্যে বার্সাই ভিউতে আপনার মার্কেটিংয়ের প্রত্যেকটা জায়গা যেখানে কাস্টমার টার্গেটিং আছে, ইভেন আমি একটা স্পেশাল ফিচার এখানে অ্যাড করেছি যেটাতে আমি নাম দিয়েছি CHR। আচ্ছা, যেমন একটা সময় পর্যন্ত বা এখনো অনেক পপুলার CASR, অর্থাৎ
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমার কাছে মনে হয়েছে দিস ইজ নট ইনাফ। আমি এটাকে বলছি কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি। তার মানে হচ্ছে ইটস এ হলিস্টিক প্রোগ্রাম। আমার স্টেক হোল্ডার কোম্পানির যারা সবাইকে হ্যাপি করাই অ্যাজ এ কোম্পানি হিসেবে আমার সাকসেস, অ্যান্ড দিস ইজ দ্য অলসো এ পার্ট অফ মার্কেটিং। তো এইভাবে মূলত এই ফ্রেমওয়ার্কগুলো ডেভেলপ করলে আপনি যদি মার্কেটিং ফানেল, এটা আজকের টপিক, এটা কভার করা আসলে টাফ। ইটস এ মার্কেটিং ফানেল ধরেন আমার প্রায় 15-20 ঘন্টার আলাদা সেশন, তারপরে মার্কেটিং এই যে 12 স্টেপ ফ্রেমওয়ার্ক, ভ্যালু লেডার, স্টেপ বাই স্টেপ আমি কাস্টমারের কাছে কিভাবে হাই ভ্যালু প্রোডাক্ট সেল করবো। ইটস এ কমপ্লিট জার্নি। এগুলো এক একটা 10 ঘন্টা 15 ঘন্টার আমার আলাদা ক্লাস, বাট আমি মার্কেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইটসেলফ মার্কেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি ওভারঅল একটা মানে ব্রিফ দেওয়ার চেষ্টা করছি যে ইটস এ সায়েন্স মার্কেটিং। এখনকার পৃথিবীতে মার্কেটিং আপনি যদি বিজনেসের সাবজেক্ট মনে করেন, টোটালি রং। আপনাকে ব্লেন্ডিং করতে হবে। ইটস এ কমপ্লিট সায়েন্স অ্যান্ড আর্টস। হিউম্যান বিহেভিয়ার সেন্ট্রিক, আপনার আর্ট এবং সায়েন্স এই দুইটাকে ব্লেন্ড করতে হবে, তখন আপনি দেখবেন সাকসেসফুলি মার্কেটিং হচ্ছে। আমি উল্টা দিক থেকে যদি জানতে চাই, আপনার মার্কেটিং এর ফেইলিউর থেকে আপনার কি কি লেসন মানে আপনি আপনার লাইফে পেয়েছেন? ফেইলিউর থেকে যে লেসনটা, ওই যে যেটা আমি শুরু থেকে বললাম, যে আমি আমার কমন সেন্স দিয়ে যাতে না করি। কমন সেন্স দিয়ে যখন আমি কন্টেন্ট বানাবো আমার যে 12টা ফেইলিউর হয়েছে সেগুলো কি রিসেন্ট টাইমের নাকি সবই আগের? সবই আগের। অলমোস্ট তো আমার 13 বছরের ফেইলিউরের জার্নি। তো ধরেন এখন যদি ইফ ইউ লুক ব্যাক, এখনকার আপনার যে ম্যাচুরিটি আছে, যদি সেটা আমার এখনকার ম্যাচুরিটি থাকলে আমি তো ওই যে আমার ক্লাসে বলি যে আমার সিঙ্গারা বিক্রি করে আমি কোটি টাকা কামাইতে পারবো। বিকজ আই নো যে কি করলে মানুষ কিনে, আমি জানবো যে কি করলে 1000 টাকা দিয়ে সিঙ্গারা কিনে খাবে। আপনি কাস্টমার সাইড, কারণ বাংলাদেশে আমি হাই ভ্যালু মানে হাইয়েস্ট পেইড বিজনেস কোচ বলা হয় আমাকে, যেখানে আমি 10 লাখ টাকার সার্ভিস বিক্রি করি। তো সো এটা বিকজ অফ মার্কেটিং। এটা না বুঝলে, এই সাইকোলজি না বুঝে এটা সেল করা সম্ভব নয়। আনবিলিভেবল। ইভেন অনেক গত 15-20 বছর 30 বছর যারা ট্রেনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা শুনলে অবাক হয়ে যায়, হাউ ইজ ইট পসিবল? সো বিকজ অফ দ্য মার্কেটিং, ইটস এ জার্নি। এটা যদি আমরা সাজাইতে পারি, যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করা সম্ভব। তো মার্কেটিং এর পরে যদি আপনি বিজনেসের আর যত অর্গানগুলো আছে সেখান থেকে যদি আর অন্য আরেকটা কথা বললে, আর দুইটা অর্গান খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ধরেন আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা, আপনার রেভিনিউ মডেল, হ্যাঁ এটা কভার করেছি। প্লাস হচ্ছে টিম বিল্ডিং, ম্যানেজমেন্টটা। আপনি আপনার টিমকে কিভাবে ম্যানেজ করছেন, এটা একটু যদি ডিটেইলে যাই। এইটারও বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। আমি যদি ছোট্ট একটা আমার একটা ফ্রেমওয়ার্ক বলি, আমি এই ফ্রেমওয়ার্কে আমরা বলবো যে আমার টিম আমার মনের মতো কাজ করে না কেন। এই প্রশ্ন সবার। আপনার টিম আপনার মনের মতো কাজ করবে না, বিকজ আপনি উদ্যোক্তা, ও এমপ্লয়ি। আমরা কি চাই, ও আমার মতো করুক। ও কিন্তু আপনার মতো কোম্পানি মালিক হয়ে যায়। তো ও তখন আপনার মতো যেদিন হবে, ও ধরেন আরেক কোম্পানি খুলে বসবে। সো আপনার মতো হবে না। এই মেন্টাল ব্যাপারটা আমাদেরকে অনেক পীড়া দেয়। এই প্যারাটা আমরা যাতে না নিই। সো কাজ কেন করে না, দুইটা রিজন। একটা হচ্ছে হয় ওর স্কিল নাই, 2 নম্বর ওর মোটিভেশন নাই। এই দুইটা জায়গাকে আপনি ঠিক করতে হবে। ওর স্কিলে ঘাটতি থাকলে আপনি করে ওর ট্রেনিং করান। আমরা অনেক উদ্যোক্তারা মানে ব্যবসা চালায় এমপ্লয়ীদেরকে কিন্তু প্রশিক্ষণ দেই না। তাদেরকে ট্রেন আপ করাটা ইম্পর্টেন্ট। আপনার কাস্টমার কেয়ার কাজ করছে, তাকে চেষ্টা করান যে ওয়ার্ল্ডের বেস্ট কাস্টমার সার্ভিস কারা দেয়, ওই রিলেটেড বই পড়ান। আপনি একটা কালচার তৈরি করেন, আপনার অফিসে লাইব্রেরি করেন। আপনার কোয়ালিটি পিপল দিয়েই তো আসলে ব্যবসাটা হবে। সো ওদেরকে স্কিল করাটা ইম্পর্টেন্ট। এমপ্লয়ি কাজ কখন করবে না, যখন সাথে বোঝে না যে আমি কি করবো, আসলে জানে না। স্কিল করা। 2 নাম্বার হচ্ছে মোটিভেশন। মোটিভেশন বলতে কি, ওর মধ্যে যদি এনার্জিটা না পায়, ওর ভিশন মিশন না দেখে, ও যদি ওর গ্রোথ না দেখে। এজন্য প্রত্যেকটা উদ্যোক্তার উচিত যে তার এমপ্লয়িকে তার কোম্পানির ভিশনটা ক্লিয়ার করা, যে আমরা আসলে কোথায় যাচ্ছি। দেখো এই যে জার্নিটা করছি, এই যে কষ্টটা করছি, আমরা কিন্তু ওইখানে যাওয়ার জন্য। এই ভিশনটা সেল করতে হবে। এবং সারা পৃথিবীর আসলে স্টিভ জবস বলেন আর এলন মাস্ক বলেন, যাদেরকে আমরা এখন আইডল হিসেবে দেখি, তারা এই জায়গায় খুবই এক্সপার্ট। দেখেন মার্কেটিং কিন্তু এইখানেও কাজ করে। আপনার এমপ্লয়ির কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনার এমপ্লয়ি যদি আপনার প্রোডাক্ট ভালো না বাসে, আপনার কাস্টমার জীবনও ভালোবাসবে না। সো ওদেরকে মোটিভেট করা, ইনসেনটিভ দেওয়া, অ্যাপ্রিসিয়েশনটা করা। আমরা আমাদের দেশে যেগুলো শেখানো হয়, যেমন আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সরি বলা, থ্যাংক ইউ বলা শেখানো হয়। সো আমাদের এমপ্লয়িরা যখন ভালো পারফর্ম করছে, তাকে রেকগনাইজড করা, অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। সো এইখানে আর যে ফ্রেমওয়ার্কটা আমি বলি, সেই ফ্রেমওয়ার্কে হচ্ছে রিলেশনশিপ ভার্সেস রেজাল্ট। এখন অনেক এমপ্লয়ি দেখবেন যে আপনার সাথে গুড রিলেশন, আপনি নামার সময় আপনার ব্যাগ ধরে দিবে, খাবার কি খাবেন এগুলা, কাজের বেলায় নাই কিন্তু। তার মানে ও রিলেশনের দিক থেকে খুব হাই, রেজাল্টে জিরো। তো ওকে আমি বলি যে লাভিং পান্ডা। মানে দেখতে খুব লুতুপুতু ভাল লাগে, খুব
ইন্টারেস্টিং কিন্তু কাজের মান নাই। তো এইগুলো কাজ হবে না আসলে, এটা আমাদের দেশে প্রচুর হয়। ইভেন আপনি যখন ওয়ার্স্ট এমপ্লয়িকে স্পেস দিবেন, বেস্ট এমপ্লয়ি আপনার থেকে চলে যাবে। ওই যে বলি না, ট্যালেন্ট চলে যায়, কখন চলে যায় তখন দেখছে যে সে নার্চারটা পাচ্ছে না, আরেকজন বরঞ্চ তেল মেরে উপরে উঠে যাচ্ছে। আলটিমেটলি কালচারটা কি হলো, আপনার প্রপার কালচারে আপনি নাই, তখন কিন্তু আপনার বেস্ট এমপ্লয়িরা চলে যাবে। আবার এইখানে কিছু আছে যারা পারফর্মার, রেজাল্ট খুব হাই দিচ্ছে, বাট রিলেশনশিপ বাকিদের সাথে মিল নাই, বন্ডিং ঠিক রাখতেছে না, টিমের ক্যাভাস তৈরি করতেছে। এদেরকে আমি বলি যে লোনলি ওলফ, নেকড়ের মতো এরা, মানে খুব শিকারে দক্ষ, বাট কারোর সাথে সে মিল দিয়ে চলবে। এরাও কিন্তু ডেঞ্জার, ইটসেলফ পারফর্ম করতেছে কিন্তু ও কিন্তু আপনার পুরো কালচার নষ্ট করতেছে। রিলেশনশিপ ট্রাস্ট আমরা অনেক সময় ডিপেন্ড হয়ে যায়, ও যা মন চাই করুক, কিন্তু ও যে বাকি এমপ্লয়ি, কারণ একজনকে দিয়ে তো আপনার পুরো কোম্পানি চলবে না। সো এই দুইটা ব্যাপারে খুবই সতর্ক। আরেকটা হচ্ছে যারা আপনার ধরেন রেজাল্ট, ট্যালেন্টের ক্ষেত্রে এটা ওই আমি একটা থিওরি দেখছিলাম, ওখানে হচ্ছে যে ওরা যেটা আর্গু করছে কাইন্ড অফ আপনি যেরকম বলছেন, বাট মাঝখানে আরেকটা স্টেপ ওরা বলছে, সেটা হলো যে লোন ওলফ যারা হচ্ছে টক্সিসিটি ছড়ায় না, বাট ও একা একা ভালো পারফর্ম করে, তাহলে তুমি ওকে স্পেস দাও। হ্যাঁ, এইখানে আমি যেটা বলি, আমি স্ট্রাকচারটা করতেছি, ব্যাখ্যা করতেছি, বাট হচ্ছে কি করবেন এটা প্রত্যেকটার ওষুধ আবার আলাদা। ধরেন লোন ওলফ যে, তাকে আপনি কোচিং দেন, মেন্টরিং দেন, তার সাথে 1-to-1 বসেন, ডিনারে যান, তার সাথে লাঞ্চে বসেন, আস্তে আস্তে ওকে কালচার ফিট করা তৈরি করেন, অর্থাৎ রেজাল্টের সাথে রিলেশনশিপটাকেও যাতে প্রায়োরিটি দেয়। আরেকটা গ্রুপ আছে যারা রেজাল্ট এবং রিলেশনশিপ দুইটাতেই, এদেরকে আমি অ্যাজ এ ইগল বলি আর কি, যেটা ফ্লাই হাই অ্যান্ড এরা আসলে বেস্ট, এরা এ প্লেয়ার আলটিমেটলি। এদেরকে আপনি অ্যাপ্রিসিয়েশনটা দেন, রেওয়ার্ডটা, তাদের ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে আপনি মোটিভেশনে রাখাটা ইম্পর্টেন্ট। অনেক সময় করতেছে আমরা টেক কেয়ার করি না, কিন্তু আলটিমেটলি টেক কেয়ার না করলেও কখন যে অন্য কোম্পানিতে সুইচ করে ফেলবে, এদেরকে হারানো যাবে না আপনার। সো এই জিনিসগুলোকে যদি আমরা একটু, আরেকটা গ্রুপ আছে যার রিলেশনশিপও ঠিক নাই, পারফরমেন্সও ঠিক নাই, দে নিড টু বি ফায়ার্ড বাই নাও, মানে এখনই ফায়ার করেন। এটা আমরা অনেক সময় চিন্তা করি যে মানবিকতা কি হবে, ছেলেটা চাকরি না পাইলে কি করে খাবে, কিন্তু দেখেন আলটিমেটলি এদেরকে পালতে গেলে আপনি একসময় না খেয়ে মরবেন। You need to be cruel to be kind. তো এরপরে ভাই আমরা তাহলে একটু ইয়েতে যেতে চাই, যেটা আমার আরেকটা খুব ইন্টারেস্টেড জায়গা, সেটা হলো যে আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে যে কাজ করেন, প্রায় 50,000 উদ্যোক্তা আপনার এই টোটাল জার্নির ভিতরে গিয়েছে। তো এখান থেকে আপনি আসলে প্রথমত এই বিজনেসটা আপনার গ্রো করার মতোকার যদি কোনো ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করতে চান, এটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে মূলত জানতে চাই যে এখান থেকে আপনার কি কি লেসন্স, মানে আমাদের যারা উদ্যোগ নিচ্ছে এরা কোথায় কোথায় মোস্টলি ভুলগুলো করতেছে, কোথায় গিয়ে আটকে যাচ্ছে, কোথায় গিয়ে স্কেল করতে পারতেছে না, এই জায়গাগুলো যদি একটু। হ্যাঁ, এইখানে আমি আমার মূলত এই জায়গায় আসার পেছনে হয়তো দর্শকদের মধ্যে প্রশ্ন, আমি কেন এটাতে আসলাম, আসার পেছনে আমার একটা প্যাশনের জায়গা আছে, একটা ইন্সপাইরেশনের জায়গা আছে। ইন্সপাইরেশনটা হচ্ছে আমি একটা প্রচণ্ড স্ট্রাগলিং জার্নির মধ্যে দিয়ে আসছি, এবং আসার পরে এই 13 বছর যে আমি স্ট্রাগল করলাম, এবং এই স্ট্রাগলে এমন হয়েছে, এই যে বললাম আমি মামলা খেয়েছি, আমি মামলা টামলা খেয়ে পলাতক, লাস্টে আমার কাছে মনে হয়েছে সুইসাইড করাটা বেটার অপশন, এই লেভেলে আমি চলে গেছি। তো পরে যখন দেখলাম যে আসলে এইগুলো ওই যে টুকটাক করে একটু হ্যাপিনেস, এগুলোর কিছু অ্যাড আমি দেখে 1-2টা ক্লাস করে, তখন আমার আস্তে আস্তে মোটিভেশনটা, ইন্সপিরেশনটা কামব্যাক করা শুরু করলো। তখন আমি চিন্তা করলাম যে হোয়াই নট আমি একটু লার্নিংটা ট্রাই করে দেখি। তখন আমি বই পুস্তকে ফোকাস করলাম, নিজেকে তৈরি করার দিকে, যে আসলে বিজনেসটাতে করছি এটার ফান্ডামেন্টাল জায়গাগুলো কোনগুলা, ম্যানেজমেন্ট স্কিল দরকার, আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, কাস্টমার সাইকোলজি বোঝা, এটা বোঝার জন্য ইটসেলফ সাইকোলজির উপর ডিগ্রি নিয়ে ফেললাম। তো মার্কেটিংটাকে ভালোভাবে যখন এইগুলো করলাম, তখন দেখলাম একটা শক্তি পাচ্ছি ভিতরে। স্টিল তখন কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই, বাট তখন যখন মানে অনেকের থাকে না যে ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত পর্যায়ে ব্রেক থ্রুটা করা, ইনিশিয়াল যে মোটিভেশনটা, যাই একটু শিখি পড়ি, এটা কিভাবে মানে পারলেন? এইটা আসলে ওই যে মানে যখন আমি চূড়ান্ত জায়গায় চলে গেছি, যে হয়তো আমি যে কোনো মুহূর্তে মানে ঝাঁপ দিব কোনো একটা ছাদে গিয়ে বা কিছু একটা, তো দিতে গিয়ে তখন আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওর ফিলিংটা মাথায় চলে আসতো বারবার, আমি চলে যাবো, তাহলে ওদের জন্য আমি কি করে গেলাম। তারপরে হয়তো আমাদের ধর্মীয় ব্যাপারগুলো আসতো, যে আত্মহত্যা করাটা তো মহাপাপ, এরপরে কি হবে। আমাকে যেভাবে সেভ করেছে, সবার ক্ষেত্রে নট নেসেসারিলি সেম হবে। আবার আমি তো এদিকে কোনো পথও দেখতেছি না, কি করব। ওই অবস্থায় আমার এইখানে একটা ভিডিও পপ আপ হয় ফেসবুকে, যেখানে হ্যাপিনেস এইগুলো নিয়ে কথাবার্তা। আমি জানলাম একটু দেখি, একটা ওয়েবিনার, ফ্রি ওয়েবিনার 45 মিনিটসের।
তো ওইখানে করার পরে না কেমন একটা হয়তো একটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটা ইশারা, এটার থ্রুতে আমি হয়তো যে এই জন্য আমার হ্যাপিনেস কোচিংটা বা এই জায়গাটাতে আমি খুব ফিল করি। তো ওইখান থেকে আমি যখন কামব্যাক করলাম, যে তখন আমার মধ্যে একটা স্ট্রং বিলিফ চলে আসলো যে স্কিল থাকলে আমি যে কোনো জায়গা থেকে যে কেউ কামব্যাক করতে পারে। হোয়াই নট, আমি যে কষ্টটাতে ভুগছি, এবং এইখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলতে চাই, কেন আমার আসলে বিজনেস কোচিং বা হ্যাপিনেস নিয়ে আসলে এত অ্যাক্টিভলি আমি কার্যক্রম করি। এটার কারণ হলো আমি ওই সময় অনেক মোটিভেশনাল স্পিকার, বাংলাদেশের নাম করা, যাদের নাম বললে এখানে অডিয়েন্স চিনবে, আমি বলতে যাচ্ছি না, তাদের কাছে আমি রিচ করলাম যে ভাই আমি খুব মানসিক এটা অস্থির অবস্থায় আছি, সুইসাইডাল থট আসতেছে, একটু আমাকে যদি সময় দেয়। যাদের কথা শুনে একটু ভালো লাগতো অনেককেই মেসেজ দিলাম, অনেকে দেখে সিন করে রিপ্লাই দেয় না, 2-1 রিপ্লাই দিল, আচ্ছা ঠিক আছে আপনি করেন, কুল থাকেন, এটা সেটা, আমি একদিন শিডিউল দিব। এমনও হয়েছে যে ওই লোক রিপ্লাই দিবে করে যে আমি ঢাকার বাইরে আছি, আইসা আপনার সাথে দেখা করব, শিডিউল দিব, এরপর নক দিছে আর দেখে না, সিন করে না। তো ওই লোক এমন হয়েছে যে 5 বছর পর আমি যখন খুবই পপুলার সাকসেসফুল রকমারি বেস্ট সেলার, এই লোক আমাকে কংগ্রাচুলেশন পাঠাইছে। তা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি সুইসাইড করলে এতদিনে ভূত হয়ে যেতাম মরে, আজকে সে আমাকে কংগ্রাচুলেট, ইটসেলফ ওইটা আমার তখন একটা অ্যাচিভমেন্ট। তো তখন আমার কাছে মনে হইলো যে ফ্রন্ট লাইনে সবাই যে বড় বড় লেকচার বা অনেক মোটিভেশনের কথা বলে, বিপদের সময় আসলে কাছে পাওয়ার লোক কম। ইভেন ব্যবসা করে আপনি বিপদে পড়লে, ঋণগ্রস্ত শুনলে আপনি খুব কম লোক পাবেন আসলে আপনাকে সাপোর্ট, ইভেন ফ্যামিলির কেউ সাপোর্ট করবে না, মানে আপনি টোটালি একা হয়ে যাবেন। এইটা খুবই প্রেশার, এবং এমন হয় এই সিচুয়েশনগুলো কারোর সাথে আপনি বলতেও পারবেন না। তো আমি যখন এই জার্নিটা পার করে এখানে আসলাম, তখন আমি মনে করলাম যে হোয়াই নট আমি ওই মানুষটা হই যে একটা সুইসাইডাল থটে থাকা মানুষ বা বিজনেস নিয়ে ঋণে পড়া মানুষ, মামলা খাওয়া মানুষ আরো অসংখ্য আছে, তাদেরকে আমি একটা যদি রোডম্যাপ দিতে পারি, সেটা আমার বইয়ের থ্রুতে হোক, ফ্রি কোর্সের থ্রুতে হোক, কোচিংয়ের থ্রুতে, এই কারণে কিন্তু এটা আমার একটা মিনিংফুল কজ, যেটা একটা পারপাসকে সার্ভ করার জন্য আমার এখানে আসা। এবং আমার নামের শেষ পার্টটা হচ্ছে কাঞ্চন। তো কাঞ্চনের লাস্ট 2 লেটার স্পেলস অন, ON। তখন এটাকে আমি আমার জীবনে একটা প্যাশন এন্ড মিশন হিসেবে নিয়েছি, যে যাদের জীবনের এই যে সুইচটা অফ হয়ে আছে তাদের এটাকে অন করা। যার কারণে আমি ট্যাগলাইনটা দিয়েছি হ্যাপিনেস অন, মানে কোচ কাঞ্চন। এই যে অনটা আমি চিন্তা করলাম যে আমি যেই বাতিগুলো নিভে আছে এইগুলোকে আমি শুধু অন করাই দিব যতজন পারে। এটা একজন পারলে একজনই আমার সার্থকতা। ইভেন আমার থ্রু আউট এই কোচিংয়ে আমি অনেককে সুইসাইডের জায়গা থেকে ফেরত আনতে পারছি সোফার। এটা আমি মনে করি অনেকে এখান থেকে কোটি কোটি টাকা কোচিং করে আর্ন করেছে, ওইটার চেয়ে বড় সফলতা এই যে গত ক্লাসে একজন বলছিল স্যার আপনার এই কোচিংটা না করলে আমি নির্ঘাত এই স্টেজে চলে গেছিলাম, সেখান থেকে ব্যাক করেছি। তো এইটা ছিল আমার ইন্সপিরেশন এখানে আসা। এখন এইখানে আমি কি কি করি, আসলে সিম্পল যেটা করার চেষ্টা করি সেটা হলো 2টা পার্ট। একটা হলো বই পুস্তক এবং কোর্সের মাধ্যমে লার্নিংটা দেওয়া, এটা ওয়ান ওয়ে। আর যারা একটু ইন ডেপথ লার্নিংটা চায় তাদের জন্য আমার 6 মান্থে ব্রেভ একটা কোচিং প্রোগ্রাম আছে, যেখানে আমি আসলে 1-to-1 সেশন নেই, ইন্টারাকশন করি, তার প্রশ্ন উত্তরে কন্টিনিউয়াস অ্যান্সার, যেখানে সে আটকে যায় নতুন কোনো প্ল্যানিং থাকলে আমাকে পাঠায়, আমি অ্যাপ্রুভাল দিই বা কোনো কারেকশন থাকলে দিই, এই ওয়েতে করি। সো এই জার্নিতে আমি করতে গিয়ে যেটা দেখলাম, আমাদের দেশের উদ্যোক্তারা আসলে ব্যবসা হবে কি, মানে যা করছে ম্যাক্সিমামই ভুল দিকে। ধরেন এই যে একটা এক্সাম্পল দিলাম যে আননেসেসারি খরচ করতেছে, যেখানে তার খরচ করা দরকার ওইখানে সে করছে না, আত্মীয় স্বজন এনে বসায় দিচ্ছে, আনস্কিল্ড। মানে একটা আনস্কিল্ড মানুষকে আপনি কোনো রকমের, সে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করছে, তাকে আপনি ডিজিটাল মার্কেটিং এর পুরো দায়িত্ব দিয়ে এবার বলতেছেন স্যার আমার তো সেলস হয় না। আপনি কন্টেন্ট বানাইতেছেন যারে তারে দিয়ে, যে কোনোভাবে কোনো রকমে আরেকজনের কন্টেন্ট কেটে এনে শুধু লোগোটা সরিয়ে দিয়ে আপনারা এইখানে বসায় দিচ্ছেন, কপি পেস্ট। সো এইটা একটা বড় ভুলের জায়গা। আমি যেটা দেখেছি, আমরা প্রোডাক্ট নিয়ে খুব চিন্তিত। প্রোডাক্ট নিয়ে চিন্তিত এই অর্থে আমরা মনে করি যে ভালো একটা প্রোডাক্ট হলেই ব্যবসা হবে, অনেকেই মনে করে। সো এটা যেটা হয়, গুড প্রোডাক্ট প্লাস ব্যাড মার্কেটিং ইকুয়ালস ফেলিয়ার। রাইট। সো আপনাকে গুড প্রোডাক্ট প্লাস বেস্ট মার্কেটিং লাগবে, ইকুয়াল সাকসেস, এই জায়গাটা তৈরি করা। সো আমি দেখেছি যে মার্কেটিংয়ের জায়গাটাতে প্রচণ্ড দুর্বলতা। ইভেন অ্যাডভান্স লেভেলে যে মার্কেটিংয়ের এত ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমরা খুব কম দেখতে পাই। আপনি যত প্রমোশন দেখবেন, যারা ফেসবুকে কান্নাকাটি করতেছে যে আমার সেল হয় না, এটা হয় না, তাদের কন্টেন্টগুলো আপনি রিসার্চ করে অবাক হবেন যে এই কন্টেন্ট দেখলে কেউ প্রোডাক্ট কেনার কথা না। হয়তো একটা অন্ধকার রুমের মধ্যে ভিডিও বানাইছে, তার চেহারা ঠিক মতো দেখা যায় না, প্রোডাক্টের ফটোশুটটা সে ঠিক মতো করেনি, বাট ই কমার্স বিজনেস করতে লক্ষ লক্ষ ই কমার্স উদ্যোক্তা। সো আপনি যদি প্রপার কন্টেন্ট তৈরি না করেন, কাস্টমারের সাইকোলজি না বোঝেন, আপনার পক্ষে আসলে বিজনেস দাঁড় করানো কঠিন। যারাই ভালো করছে দেখবেন যে এদের ভালো কন্টেন্ট আছে, এরা আসতেছে। ইভেন আরেকটা জিনিস দেখি যে উদ্যোক্তারা কেমন যেন ভয় পায়। মানে ভয় কি,
যে আমি ফেসবুকে লাইভে আসবো, আমাকে মানুষ দেখবে। ভাই আপনি তো চুরি করতেছেন না, আপনি একটা হালাল পথে নিজের ইনকাম দাঁড় করানোর চেষ্টা করছেন। ইটস ওকে, মানুষ অনেক ট্রল করতেছে ফেসবুকে কেন ব্যবসা। ভাই সকল উদ্যোক্তাদের জন্য বলতে চাই, আপনি ফেসবুককে ডলার দিয়ে অ্যাড দেন বিধায় বাকি লোকজন ফ্রিতে ফেসবুক চালাইতে পারে। তার মানে ফেসবুক চালানোর ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতেছি এজ এ ব্যবসায়ীরা। তো আলটিমেটলি আপনি কেন সামনে আসতে ভয় পাচ্ছেন? মানুষ দুইটা কথা বলবে, এই কথা শুনে আমরা অনেক সময় লুকায় থাকি। গায়ের চামড়া মোটা না হলে আসলে উদ্যোক্তা তো কেমনে হয়? এটা গন্ডারের চামড়া হওয়াটা ইম্পর্টেন্ট। আপনাকে মানুষ বলবে যে কেন আম বেচতেছো তুমি, কেন আম বেচা কি অপরাধ? আম মানুষ যদি দোকান দিয়ে বিক্রি করতে পারে, ফেসবুক আমার ই কমার্স সাইট, এটা একটা আমার দোকান, আমি বিক্রি করতেছি, সো হোয়াট? আপনি ফ্রন্টে আসেন। খুবই, আমি জোর করে মানুষজনকে আনতে পারি না, এবং যাদেরকে আমি আনতে সক্ষম হয়েছি তারা কিন্তু ভালো করছে। আপনার ব্যবসা এইটাকে আপনি হৃদয়ে লালন করেন এবং এইটা নিয়ে আপনি মুভ ফরওয়ার্ড করেন সব জায়গাতে। তো এইটা আমি মনে করি এই জায়গাগুলো, মার্কেটিং এর জায়গাটাতে প্রচন্ড গ্যাপ। 2 নাম্বার হচ্ছে স্কিল্ড পিপল আমরা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। এটা অনেকের ক্ষেত্রে বলবেন টাকা সমস্যা, আমি দেখেছি টাকার সমস্যা যাদের নাই তারা ওই জায়গায় কার্পণ্য করে। এটা মেন্টাল ব্লকটাই মেইন, মেন্টাল ব্লকটা, যেটার কারণে আসলে আলটিমেটলি আমরা আনস্কিল্ড পিপল দিয়ে, আপনি যদি মানে ছাগল দিয়ে হাল চাষ, সেটাই বলতে যাচ্ছিলাম, তাহলে তো আলটিমেটলি রেজাল্ট আপনি পাবেন না। দিস ইজ দ্য ওয়ার ফর ট্যালেন্টেড। আপনি একটা দল চিন্তা করেন, বিজনেস ইজ এ টিম স্পোর্টস। তাহলে এখন দেখেন ফুটবল ক্রিকেটের সেরা প্লেয়ারগুলো সবাই নিয়ে দল তৈরি করে, আর আপনি পৃথিবীর সবচেয়ে দুর্বল প্লেয়ার নিয়ে আপনার মার্কেটিং টিম সাজাচ্ছেন, কন্টেন্ট টিম সাজাচ্ছেন, ইভেন এগুলোর পেছনে আপনি বাজেট দেওয়া। দেখেন একটা উদ্যোক্তার গল্প যদি বলি, সে হচ্ছে একটা চালায় হোমমেড রেস্টুরেন্ট, মানে নিজে করে। তো তার খাবার টাবার এগুলো মেনটেন করার জন্য, রান্না করার জন্য আলাদা শেফ নেওয়া আছে, সে এটা করে। তো সে আমার কাছে আসছে যে সেলটা ওরকম হয় না, এটা সেটা। তো তার পেজে ঢুকে দেখলাম মার্কেটিং অবস্থা যাচ্ছে তাই। তো আমি বললাম এগুলো কন্টেন্ট কে বানায়? বললো যে আমার যেটা মাথায় আসে আমি দেই কন্টেন্ট, এলো পাথারি ছবি তুলে কোনো রকম লিখে। তো আমি বললাম কন্টেন্ট কেন আপনি দেন, কেন আপনি রান্না করেন না? তখন সে আমাকে আনসার দিচ্ছে যে আমি তো রান্না ভালো মতো পারি না। তো আমি বললাম রান্না ভালো মতো পারেন না বিধে আপনি শেফ নিয়েছেন, ঠিক একইভাবে কন্টেন্ট তো আপনি ভালো মতো পারেন না, কিন্তু এটার জন্য আপনি কন্টেন্ট রাইটার নিচ্ছেন না, এটার জন্য ভালো ডিজিটাল মার্কেটিং নিচ্ছেন, নিজেই করতে চাচ্ছেন। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের মানে বড় ভুল হয়ে যায় আসলে। আর আরেকটা ব্যাপার হলো স্কিলটা, ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আমি সবসময় এই কথাটা বলি, আজকে কোচ কাঞ্চন, আজকে ন্যাচারালস, আজকে আমার পার্ল, আজকে আমার গেরিলা ডিজিটাল, আমার যে বিজনেসগুলো দেশের বাইরে আমি করছি, প্রতিনিয়ত কিন্তু মার্কেট ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে, কাস্টমার সাইকোলজি চেঞ্জ হচ্ছে, নতুন কিছু আসছে, এআই চলে আসতেছে। এখন আমরা ইন্ট্রোডিউস করতেছি যে এআইটাকে বিজনেসে ইন্ট্রোডিউস কীভাবে করা যায়, এআই দিয়ে কন্টেন্ট কীভাবে তৈরি করে। এই যে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট, আপনাকে কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে। আমি যেই কারণে বিসিএস ক্যাডার হতে চাই না যে আমাকে প্রচুর পড়তে হবে। আমার ছোট ভাইকে ঈদের দিনও দেখতাম যে বসে পড়তেছে 14 ঘন্টা 15 ঘন্টা। আমার ঘুরে ফিরে আমি পত্রিকায় লেখালেখি করতাম, এটা সেটা আড্ডা দিতাম, এটা ভাল লাগতো। সেই আমি এখন উদ্যোক্তা হয়ে দেখতেছি যে ওই বিসিএস এর চেয়ে বেশি পড়ালেখা করা লাগে। ট্রুলি এইটা একটা বড় ল্যাকিং, আমাদের দেশের উদ্যোক্তারা শিখতে চান। আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বই লিখি, রীতিমতো গালি দিছে মানুষ, বই পড়ে কি ব্যবসা হয়? বই পড়ে ব্যবসা হয় না, ট্রুলি আমি এগ্রি। বইটা পড়ে রাখলে ব্যবসা হবে না, বইয়ে দেওয়া জ্ঞানটা তো হয়, নলেজটা হয়, আপনি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারেন, আপনার পারসেপশন তৈরি হয়, এবং এই যে জিনিসগুলা বইয়ে আছে এটা ইমপ্লিমেন্ট করেন, ব্যবসা হবে। পড়ে রাখলে হবে না। কোর্স করে ব্যবসা হয় না, কোর্স তো ব্যবসা দিবে না। কোর্স আপনাকে পার্সপেক্টিভ দিবে, কোর্স আপনাকে স্কিল দিবে, নলেজ দিবে, ফ্রেমওয়ার্ক দিবে, স্ট্র্যাটেজি দিবে, স্কিল দিবে, এগুলো প্রয়োগ করে ব্যবসা হবে। এইটা তো প্রচন্ড গ্যাপ, মানুষ শিখতে চায় না, বরং আমরা যারা শিখাই আমাদেরকে গালি দেয় মানুষ। কিন্তু যারা আসলে শিখতেছে, যারা এই স্ট্র্যাটেজি ফলো করতেছে, এরা কিন্তু ভালো করতেছে, প্রচুর সাকসেস স্টোরি আছে আমাদের। মানে মেইন হচ্ছে কি ভাই, উদ্যোক্তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা বেসিক যেটা জানার, যেমন সারা পৃথিবীর প্রত্যেকটা উদ্যোক্তা যে ব্যাপক পরিমাণ পড়ে এই বেসিকটা জানে না। হ্যাঁ 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 এই যে যাদের কথা আমরা বলছি, যে জেফ বেজোসের কথা আমি বলবো, জেফ বেজোসের রিসেন্ট একটা বই পড়লাম, বেজোস লেটার্স। তো এই যে বেজোস লেটারে জেফ বেজোসের ফিলোসফিগুলো সে কিন্তু তুলে ধরছে। আমরা তাদের নামটা বলতেছি, কিন্তু ব্যাকএন্ডে তারা কি করে এটা আমরা জানি না। পার উইক একটা করে তারা বই পড়তেছে। বিল গেটস তো বই পড়ার জন্য লিজেন্ডারি, সে আবার নোট লিখে আলাদা ওয়েবসাইট পর্যন্ত রাখে। এখন আমরা মনে করি যে সে ব্যবসা দিয়ে, মাইক্রোসফট দিয়ে বড়লোক হয়ে গেছে, কিন্তু মাইক্রোসফটটা বানাইতে তার কি পরিমাণ নলেজ লাগছে। স্কিলের বিকল্প কোনো কিছু নাই। ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আপনি যদি ব্যবসায়ী হন, আপনাকে জানতে হবে কোন জায়গায় আমি টাকা ইনভেস্ট করবো। জিম রনের একটা কথা আছে যে অ্যাটলিস্ট আপনি 10 to 20% টাকা আপনার আর্নিং এর ইনভেস্টমেন্ট করেন লার্নিং এর পেছনে। খুব ইম্পর্টেন্ট এটা। এবং আমার ফিলোসফি এখানে আমি 30 to 50% খরচ করি লার্নিং।
ওকে, আমার ইয়ের মানে ইনকামের। মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু এই লার্নিং এর বিষয়টা চলে আসলো, সো উদ্যোক্তাদের জন্য আপনি যদি কিছু বই সাজেস্ট করেন, যদি আর্লি স্টেজ উদ্যোক্তা যারা, এইটাতে একদম শুরুর দিকে ওই যে আমাকে ইন্সপায়ার করেছে এই বইটা আমি অবশ্যই পড়তে বলবো, রিচ ড্যাড পুয়ার ড্যাড, Rich Dad যেটা Poor পড়েন Dad। এটা অনেকগুলা মানে পারসেপশন অন্তত ফিনান্সিয়াল জায়গা থেকে আপনার চেঞ্জ হবে। অ্যাসেট এবং লায়াবিলিটি ডিফারেন্স বোঝাটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এবং তবে আমার ওই বইটার শুরুর অংশটা আরো বেশি ভালো লাগছে, মানে ফিলোসফিক্যাল পার্টটা। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার ধরেন সাইকোলজি অফ মানি, হাউ মানি ওয়ার্কস, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যেই ধরনের, এক্ষেত্রে খুব ইজিয়েস্ট একটা বই সাইকোলজি অফ মানি, এটা খুব আমাকে হেল্প করেছে। তারপরে খুব কমন রাস্তাঘাটে পাওয়া যায়, অনেক সময় আমরা এই ধরনের বইগুলোকে ভ্যালু কম দেই। এটা একটা বই আছে শিফ কেরার, ইউ ক্যান উইন। আপনি যে রাস্তাঘাট আমার সাথে তো এটাই মাথায় আসছে, এবং আমি মনে করি যে আমি আশায় আছি যে আমার বই কবে রাস্তাঘাটে পাওয়া যাবে, কারণ রাস্তাঘাটে কিন্তু আসলে ভালো বইগুলোই ওই পর্যন্ত দিচ্ছে, মানে কি ওটা ব্যাপকভাবে এই রিসেন্ট দেখলাম আমার কোর্স মানে হচ্ছে মানুষজন কপি করে চুরি করে 500-600 টাকায় 5,000-10,000 টাকা রোজ বিক্রি। তো আমি এটাকে সাকসেস হিসেবে দেখি যে ওই লেভেলের একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। তো এখন এই যে বেজোস লেটারের কথা বললাম, এটা আপনার আমি মনে করি পড়াটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 5 ডিসফাংশন অফ আ টিম, এটা টিম বিল্ডিং। হ্যাঁ, আপনি করেছেন, আমি রকমারি থেকে গিফট পেয়েছিলাম, বাংলা অনুবাদটা পড়লাম, খুবই পাওয়ারফুল একটা বই। তো আলটিমেটলি আসলে পড়ার কোনো শেষ নাই, এটা ডিপেন্ড অন টেস্ট আপনার, যে আপনি কোন টেস্টের কি দরকার ওইটাকে ফোকাস করে যদি আমরা বই পড়ি তাহলে ওইটা আমাদেরকে খুব হেল্প করে। এবং অবভিয়াসলি বইগুলো যদি আমার লেখা ক্যাশ মেশিন এবং বিজনেস ব্লুপ্রিন্ট বাংলাদেশে ব্যবসা করার জন্য মাস্ট রিড, কারণ এটা আসলে এই কনটেক্সটে এবং আমার এক্সপেরিয়েন্স দিয়ে লেখা, সো এটা খুব হেল্প করবে। জি, তো আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকে একটু আপনার মনোযোগ কাটতে চাই, সেটা হলো যে আপনি যেমন অনেকগুলো বিজনেস করতেছেন, আমিও আমার লাইফে এখন এই পর্যায়ে এসে অনেকগুলো বিজনেসের সাথে রিলেটেড, তো যে কারণে খুব আর্লি স্টেজ উদ্যোক্তাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকে একসাথে অনেকগুলা কিছু করার, এটা। আবার অন্যদিকে আমরা সারা পৃথিবীতে ফোকাস জিনিসটার অনেক গুরুত্ব আমরা শুনতে পাই। তো এই বিষয়টাতে আপনি কি মন্তব্য করবেন, কিভাবে দেখেন? এটাকে এক লাইনে যদি বলি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বিগ বিজনেস, মেক ইউর ফোকাস মোর স্মলার, মেক ইউর ফোকাস স্মলার, অর্থাৎ আপনার ফোকাসটাকে ন্যারো ডাউন করাটা খুব ইম্পর্টেন্ট। আমার এখন এই 10-12টা, আমার তো ধরেন আমি আগামী 1 বছর আরো 50টা ইনিশিয়েটিভ তৈরি হয়ে যাবে আমার, বিকজ আমার ওই জায়গাটা তৈরি হয়ে গেছে, আমি জানি প্ল্যানিং করে টিম ওরে এটা বসাই দিলে আমার কাজটা হয়ে যাবে। এই স্টেজ পর্যন্ত আসার আগে আপনার প্রথম কাজ একটা ব্যবসাকে আগে সফল করা। এবং আমি আমার বিজনেস ব্লুপ্রিন্টের শেষের দিকে লিখছি যে ওয়ান থিং, একটা জিনিসে ফোকাস করলে যেটা হবে, when you focus on one thing it multiplies, মানে খুব দ্রুত এটা মাল্টিপ্লাই করবে। তো আপনার এই এখন যেটা দেখা যায় টেন্ডেন্সি কেন হয়, এটার রিজনটা হলো কোনো কারণে আমি যখন দেখতেছি যে আমি ই কমার্স করতেছি, আরেকজন তো ডিজিটাল মার্কেটিং ভালো করতেছে, আচ্ছা কাছাকাছি আমি ডিজিটাল মার্কেটিংটাও করে ফেলি। এবার ডিজিটালের পর দেখতেছি ও আচ্ছা আমি সফটওয়্যার ফার্ম মতো একটা চাইলে করতে পারি। খুব দ্রুত আমরা ফেসবুক বা ইন্টারনেট থাকার কারণে দ্রুত এটা করে ফেলি, বাট আমি মনে করি দিস ইজ নট ওয়াইজ। আপনার একটা বিজনেস আগে স্ট্রং করেন, একটাকে আগে ফাউন্ডেশন তৈরি করেন, যেটার উপরে দাঁড় করিয়ে আপনি আরো 1000টা করেন, নো প্রবলেম। এখন আমি আসলে একটা বিজনেসে যখন সফল হই তখন আসলে ইনিশিয়েটিভ গুলো নিই। আজকে আই হোপ আপনার ক্ষেত্রেও সেম, কিন্তু এখন হয়তো সোহাগ ভাইকে দেখলে আমরা দেখি যে অনেক বিজনেস, তাহলে আমারও অনেক বিজনেস করতে হবে, কিন্তু জার্নিটা কিন্তু জানার চেষ্টা করে না। ইটসেলফ দেখা গেল একটা সাকসেস হইলে আমি আরেকটা বিজনেসকে আমি টানার সুযোগ পাচ্ছি, এইখান থেকে ফান্ড ওইটাতে নেওয়ার সুযোগ পাচ্ছি। এজন্য বলবো যে ফোকাস ওয়ান থিং, খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস নিয়েও খুব ডাইলেমা আমরা নিয়মিত শুনিয়েছে, পার্টনার, মানে ধরেন একা একজন ট্রাই করে, সো গিয়ে দেখা যায় অনেক স্ট্রাগলের মধ্যে পড়ে, আবার পার্টনার নিলে তার সাথে আবার গ্যাঞ্জাম লাগার চান্স থাকে। এই জায়গাতে আপনার কোনো পরামর্শ? পার্টনারশিপ বিজনেসে আমি নিজে একটু অনাগ্রহী, বিকজ আমি তো পার্টনারশিপ বিজনেসের মধ্য দিয়ে এই পর্যন্ত আসছি, বাট আসলে মেন্টালিটি ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট, এটা টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রেই। আর পার্টনার নির্বাচনটা এখানে ইম্পর্টেন্ট। আমরা যেটা করি পার্টনার নেওয়ার সময় কাছাকাছির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজেদের লোক দিয়ে শুরু করি, পরে গ্যাঞ্জাম শুরু হয়। এইখানে প্রথম যেই জায়গাটা ইন্টিগ্রিটির ব্যাপারটা, আমি যাকে পার্টনার নিচ্ছি তার সততার ব্যাপারটা নাম্বার 1, তার অ্যাটিটিউডটা আমার সাথে মিলে কিনা, তার যে মেন্টালিটিটা, এটা যদি আমার সাথে ম্যাচ না করে লং রানে কিন্তু টাফ। এখন আমি চাচ্ছি যে আমার ব্যবসা থেকে আস্তে আস্তে প্রফিট করে আমি ব্যবসা থেকে গ্রো করবো, আর আমার পার্টনারের কথা হলো যে এসে ভাই কষ্ট করতেছি এখনই নিয়ে নিব, এই যে যখন মিসম্যাচটা হয় এটা ইম্পর্টেন্ট। আর পার্টনার নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, যেহেতু আমাদের অনেক ছোট ছোট উদ্যোক্তাদের ফান্ড ক্রাইসিস থাকে, তারা ধুম করে টাকা একজন দিতে চাইলে নিয়ে নেয়,
এইটাও একটা ভুল, কারণ আলটিমেটলি এমন অনেক দেখেছি আমি যে টাকা এমন একজনের কাছ থেকে নিয়ে নিছে, এরপর পুরো ব্যবসা সহ উনি নিয়ে যায়। তো আপনার এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আমরা যখন পার্টনার নিচ্ছি তার সাথে আমার মানসিকতাটা মিল হচ্ছে কিনা, ওই মানুষটা সৎ কিনা, মানে লোভী কোনো মানুষের পাল্লায় যাতে আমরা না পড়ি। অনেক সময় এটা হয়, যার কারণে আলটিমেটলি ভালো ভালো অনেক বিজনেস পার্টনারদের কারণে কিন্তু সে টেস্ট করবে কিভাবে তাহলে? এটা ওই যে ছোট ছোট কোনো কার্যক্রমের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে যে আমরা আমাদের বিজনেসটা এই করতে চাই, আপনার পার্সপেক্টিভটা কি, আপনি কিভাবে বলেন, এটা বোঝা যায় খুব ইজিলি। সো আমরা একটু যাতে অডিট করি, আমরা উনি টাকা দিচ্ছে ভাই আসেন এখনই শুরু করে দিলাম, কারণ ওই শুরুতে আমরা ইমোশন অনেক হাই থাকে, তো যেটাকে আমি যে বলি হানিমুন পিরিয়ড, তো তখন তো মনে হয় যে আমরা একদম দুনিয়া উল্টায় ফেলবো। এইটা আমরা একটু বুঝে মানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিংটা কাজে লাগাতে হবে এখানে। না, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই আমাদের তো অনেক বেশ লম্বা সময় ধরে আলোচনা করতেছি, বাট আমরা এখন একটু জানতে চাই আপনার ফিউচার প্ল্যান ট্যান কি আছে এটা সম্পর্কে। ফিউচার হচ্ছে আমি ইন্টারন্যাশনালি একটু মুভ করতেছি। সো ফার আমাদের একটা বাইং হাউস ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে আমাদের টার্গেট হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ল্ডের প্ল্যান করা, এটাতে আগাচ্ছি এবং এটার মাধ্যমে আমাদের 8টা রিজিয়নে আমরা 8টা ইন্টারন্যাশনাল অফিস করতেছি। আর একটা প্ল্যান হচ্ছে অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমি আসলে একটু ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাব। সো ওইটাতে আমরা একাডেমি রেজিস্ট্রেশন দুবাইতে করতেছি। তো আসলে ওয়ার্ল্ডের মার্কেটটা নিয়ে কাজ করার ইচ্ছা আর কি। আচ্ছা, তো আমি সব শেষে আর 2টা প্রশ্ন হয়তো করব, তার আগে মানে লাস্টের আগে যে প্রশ্নটা করতে চাই যে আপনার এভারেজ দিনটা কেমন? সো কারণ প্রত্যেকটা মানুষ যখন চাইবে যে সেও একটা বড় কিছু করুক, ভালো কিছু করুক, তাহলে তার সামনে কিছু একটা মডেল থাকা দরকার, তাই না? এইটা ডিপেন্ড করে, আমার মতো হয়তো ম্যাচ করবে এমন না, বিকজ আমি আসলে আমার সময়ের বেশিরভাগ লার্নিংয়ে কাটাই এবং আমি আমার সাথে থাকতে বেশি পছন্দ করি লার্নিংয়ে বা আমার নিজের রিসার্চ এগুলো নিয়ে, কারণ আমি ওই কন্টেন্ট ডেভেলপমেন্টটাতে ফোকাস দিই। সো আমি আমার কোম্পানিতে মেইন যে রোলটা পালন করি অ্যাজ এ মার্কেটিং সারাদিনের রুটিনটা যদি একটু বলেন। রুটিনটা যদি চিন্তা করি, আমার সকালে উঠে প্রথম কাজ থাকে একটু ডিপ ব্রিদিং করা এবং ডেটা যে ভালো আসতেছে এটা আমি আমাকে একটা প্রফর্ম ইটস এ গুড, যেমন আজকে উঠেই প্রথমে আমি আয়নার সামনে গিয়ে একটা চমৎকার হাসি দিলাম, বললাম ইটস এ গুড ডে। তার মানে আমি আমার দিনটাকে এমব্রেস করি প্রথমে, যে আমি আসলে প্রস্তুত নিচ্ছি, কারণ আমি ফিল করি ধরেন রাতের বেলা ঘুমানোর পরে, আজকে রাতে ঘুমানোর পরে কালকে সকালে প্রায় 1.5 লক্ষ মানুষ পৃথিবীতে ঘুম থেকে উঠবে না, ঘুমের মধ্যেই তারা মারা যাবে। সো প্রত্যেকটা দিন আমাদের জন্য ব্লেসিংস। সো ডেতে সকালবেলা উঠে আসলে এই ব্লেসিংস ফিল করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা করি না। আমরা উঠেই চিন্তা করবো ওহো আজকে প্রচন্ড গরম, রোদ বেশি, আজকে তো কাজের এত চাপ। এই ফিলিংটার পরিবর্তে ইটস এ ব্লেসিং যদি চিন্তা করি, ইটস এ নিউ ডে, কারণ প্রত্যেকটা জিনিস একটা নতুন পেজ আমার জন্য ওপেন হলে এই পেজে আমি কি লিখবো ইট ডিপেন্ডস অন মি। সো এইটা দিয়ে আমি আসলে স্টার্ট করি, একটু ডিপ ব্রিদিং করি। ইসলামে তো হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়াটাই এরকম না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইভাবেই আমাদেরকে ইসলাম আমাদের ধর্মগুলো প্র্যাকটিস করায়। এটা আমি প্রথম করি। তারপরে হচ্ছে ডে টু ডে টাস্ক যেগুলো আমার, যেহেতু অনেকগুলো বিজনেস টিমগুলো আলাদা, তাদের টাস্কগুলো যার যেটা আছে ওইটাকে একটু দেখে দিই। আমি ওই যে ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইউজ করি ট্রেলো, তারপরে ঢুকে যাই কন্টেন্টে, আজকের দিনের কন্টেন্ট টিম কোনটা বানাইছে, এগুলো ঠিক আছে কিনা, এগুলো পোস্ট শিডিউলটা হয়েছে কিনা। এরপরে মূলত সময় দেই লার্নিংয়ে বলা চলে, এই টাস্ক টুক স্টপ দেওয়া, এরপর আমি 2 ঘন্টার মতো হচ্ছে আমার লার্নিংয়ের সময় কাটে। এরপরে যদি আউটডোর অ্যাক্টিভিটি থাকে, কোনো মিটিং থাকে, যেমন আজকে এখানে ছিল, ওগুলোতে সময় দিই আর কি। আর রাতের সময়টা পুরোটা লার্নিংয়ে কাটাই। আচ্ছা, রাতের সময় বলতে সারা রাত ধরে না, মানে সারাদিনের কাজ শেষ করে আমি পুরা ঢুকে যাই হয় কোনো বই অথবা কোনো কোর্সেস। ইন্টারন্যাশনালি অনেকগুলা ইনভলভমেন্ট আছে আমার ইন্টারন্যাশনাল, কারণ ওদের সাথে তো আমাদের টাইমের ডিফারেন্স আছে, বিধায় ওই কমিউনিটিতে একটু সময় দিই আর কি। ওকে, না থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার একদম লাস্ট কোশ্চেন হলো যে আরেকটা কাজ করি রাতে ঘুমানোর আগে, একটা গ্র্যাটিটিউড জার্নালিং, যেটা আমি মনে করি সবার দরকার, কারণ আমাদের প্রত্যেক দিনের কাজ অনেক সময় আমাদের মধ্যে হেকটিক যায়, অনেক রকমের প্রেশার থাকে। তো দিন শেষে অন্তত 3টা কাজে গ্রেটফুল, এটা একটু মানে করা। অ্যাটলিস্ট অনেকে হয়তো লিখাটাকে জটিলতা মনে করে, না লিখলেও রাতে আপনি যখন ঘুমাতে যাবেন আপনি গ্রেটফুল ফর টুডেজ, এটা এই 3টা কাজ আমার সাথে ভালো হয়েছে, এইটা আসলে একটা প্রশান্তি দেয়, একটা ভালো ঘুম। এবং যেটা আমি বলবো সবার জন্য আমার রুটিনে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ঘুমানো। এবং এটা আমেরিকান স্লিপ ফাউন্ডেশনের রিসার্চ বলছে যে অ্যাটলিস্ট 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ দরকার একটা না। তো অ্যাটলিস্ট অন্তত 7 ঘন্টা যাতে আমরা প্রপারলি ঘুমাই। আর একটা জিনিস, যারা উদ্যোক্তা তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, মেন্টাল হোক শারীরিক হোক, তাদের ফুড হ্যাবিটটা ইম্পর্টেন্ট।
হেলদি ফুড খাওয়াটা, এই জন্য ন্যাচারালসের ভালো ভালো হেলদি নাট সিড এগুলো খেতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস, ডিহাইড্রেশনে ভুগি আমরা, পানি খাই না। সো আমাদের ব্রেইনের জন্য পর্যাপ্ত, শরীরের জন্য 70% ওয়াটার। তো আমাদের কিন্তু অ্যাটলিস্ট আমাদের ওজন মেপে, সে ফর আপনার ওয়েট যদি 60 কেজি হয়, এটা 30 ডেজ দিয়ে যদি ভাগ করেন 2 কেজি, অ্যাটলিস্ট 2 কেজি যাতে মিনিমাম না, আপনাদের ওয়েট অনুযায়ী কারো হয়তো 3 কেজিও লাগতে পারে। পানি খাওয়াটা প্রতিদিন মাস্ট, এটা আপনার ব্রেনের জন্য দরকার। এটা করি আর কি। সো এখন আমার একদম লাস্ট কোশ্চেন হচ্ছে যে, এই কোশ্চেন হলো ওপেন কোশ্চেন। হ্যাঁ, এনিথিং আপনি যেটা বলতে চান, শেয়ার করতে চান অডিয়েন্সের সাথে? এইটা বলবো, টু বি দ্য বেস্ট ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য ওয়ার্স্ট। আপনি যদি বেস্ট হইতে চান, আপনার জীবনের সেরা হইতে চান, আপনাকে আনকমফোর্টেবল জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে প্রতিনিয়ত পছন্দ হবে না এরকম কাজ করতে হবে। ওই যেভাবে মোহাম্মদ আলী বলেছিল যে আমার প্রতিদিন সকালে উঠে এই এক্সারসাইজ ভাল লাগে না, তা আমার চ্যাম্পিয়ন হইতে ভাল লাগে। দ্যাট ইজ আমি এই কষ্টটা করি। সো জীবনে যাই করতে চান, যেই সেক্টর থেকে আপনি বড় হইতে চান, আপনাকে কিন্তু কন্টিনিউ এই ওয়ার্স ডিলগুলা, আনকমফোর্টেবল, যেটাকে আমি বলি যে এই আনকমফোর্টেবল বা পেইনফুল কাজগুলোই আপনাকে আসলে একটা প্লেজারফুল লাইফ দিবে আর কি। জি, খুবই সুন্দর বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা অ্যাকচুয়ালি খুবই ভ্যালুয়েবল কিছু আলোচনা শুনলাম, এবং প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের সেম ঘোষণা যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন, সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে উদ্যোক্তা নিয়ে আমাদের এই যে আলোচনা, আসলে আমাদের টার্গেটটা কি, যে আমরা যদি দেখি যে কর্মসংস্থানের বিষয়টা, তো সরকার কতজনকে চাকরি দিবে, তাই না? সো সেখানে আমরা যদি উদ্যোক্তাদেরকে গ্রো করাই, একজন হয়তো মাত্র 5 জনকে মাত্র চাকরি দিল, আরেকজন হয়তো 10 জনকে দিল, আর শুধুমাত্র চাকরি দেওয়াকেই উদ্যোক্তা আমরা বলি না। যে কোনো একটা প্রবলেম দেখে আপনি উদ্যোগী হয়ে সেটাকে সমাধান করলেন, সেটা ফ্যামিলির মধ্যে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, সেটাই একটা উদ্যোক্তা। মানে এটা ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড। সো এটা আমরা বারবার রিমাইন্ড করতে চাই যে এই অ্যাটিটিউডটা যেন আমাদের গ্রো করে। ইভেন যারা আমরা চাকরি করি, সেটা চাকর অ্যাটিটিউডে করবো না, উদ্যোক্তা অ্যাটিটিউডে করবো, যে আমি চাকরি করি, আমার ডিপার্টমেন্টে আজকে এই সমস্যা, সো আমি চিন্তা করি যে আমি এটা ওন করে আমি কিভাবে সমাধান করতে পারি। সো অ্যাটিটিউডটা এইরকম যদি আমরা করি, ইনশাআল্লাহ সবগুলো প্রবলেম অনেক সুন্দর সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।